আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমাদের ফিজিক্স ফাইনাল শর্ট এমসিকিউ এর যে সিরিজটা চলছিল, এখানে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার মোটামুটি সব শেষ করিয়ে দিয়েছি। তোমাদের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো ছিল সেগুলো সম্পূর্ণ ফিজিক্স ফার্স্ট পেপারে কভার করে দিয়েছি। এখন আমরা শুরু করতে চলেছি ফিজিক্স সেকেন্ড পেপারের। তো ফিজিক্স সেকেন্ড পেপারে আমার মনে হয় সব থেকে ভালো হয় তাপগতিবিদ্যা দিয়ে শুরু করলে। তাই আজকে তোমাদের সামনে আমি তাপগতিবিদ্যা থেকে মাত্র 53টি এমসিকিউ বাছাই করে নিয়ে আসছি। মাত্র 53টি এমসিকিউ বাছাই করে নিয়ে আসছি, ঠিক আছে। এর পরবর্তীতে তোমরা স্থির তড়িৎ, তারপরে চলতড়িৎ এবং পর্যায়ক্রমে এইভাবে আমি তোমাদের শেষ করে দেবো বলেছিলাম। তো রিসেন্টলি আমার পরীক্ষা শুরু হওয়ার কারণে একটু ডিলে হয়ে গেছে, তো আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন আমরা তাপগতিবিদ্যাটা দেখব, ঠিক আছে। আমি বরাবর আগের মতোই বলতেছি, আমি তোমাদের সাথে আছি রিপন ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছি। চলো আর দেরি না করে তাপগতিবিদ্যার অধ্যায়ে কি কি আছে সেগুলো দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে তাপগতিবিদ্যায় তোমরা তিনটা সূত্র পড়বা। একটা হচ্ছে শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। শূন্যতম সূত্রটা ওভারঅল এমন ছিল যে দুইটি বস্তু, মনে করো এ একটা বস্তু, বি আর একটা বস্তু, ঠিক আছে। এ ও বি দুটো বস্তু, এরা যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে প্রথমোক্ত বস্তু দুটো কি হবে, তাপীয় সাম্য অবস্থায় আসবে। তো এই পুরো বেসিকের উপর ভিত্তি করে আমাদের থার্মোমিটার গুলো তৈরি করা হয়, ঠিক আছে। আমাদের কতগুলো থার্মোমিটার আছে, তার থার্মোমিটারের ভিতরে আমরা বিভিন্ন সম্পর্ক দেখব, যেমন সেলসিয়াসে, কেলভিনে, তোমার ফারেনহাইটে, ঠিক আছে। তো ওইগুলো দেখা যাবে। তো এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো তোমার এটা যখন আসছিল যশোর বোর্ড 2021 সালে, এবং রিসেন্টলিও এটা রিপিট হয়েছে, বাট টাইপার শুধুমাত্র 21 সালের বোর্ডটা তুলে রাখছে, ঠিক আছে। বাট এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখবা যদি বেসিক থেকে কিছু দেওয়ার চেষ্টা করে তো এই কোয়ালিটির কিছু দিবে। তো তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে আমার থার্মোমিটার তৈরি করা হলো, সেটা হচ্ছে শূন্যতম সূত্র, ঠিক আছে। এখন দেখো আমাদের পরবর্তী এমসিকিউ, কোন তাপমাত্রায় তোমার ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পার্ট পাওয়া যায়। তার মানে এমন একটা পার্ট আছে যেটা ফারেনহাইটেও একই জিনিস এবং কেলভিনেও একই জিনিস, ঠিক আছে। তো আমরা সেই সম্পর্কটা একটু দেখব। দেখো ভাইয়া, তুমি ফারেনহাইট আর কেলভিনের ভিতরে যখন সম্পর্ক করেছিলে তখন এই জিনিসটা তোমার মনে আছে, দেখো যে কে মাইনাস 273 ডিভাইডেড বাই তোমার 9 ইকুয়ালস টু, সরি এটা হবে 5 ইকুয়ালস টু তোমার ফারেনহাইটের f মাইনাস 32 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে তোমার বেসিক সম্পর্ক ছিল। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে উভয় স্কেলে একই পার্ট দিবে, অর্থাৎ তোমার কেলভিন ফারেনহাইট দুটোই যদি একই পার্ট দেয়, সেই পার্টটাকে আমরা ধরে নিলাম x পরিমাণ পার্ট, ঠিক আছে। কি আমরা জানি না। তো এখন আমরা ওই প্রত্যেকটা স্কেলে x বসাবো। দেখো কে এর জায়গায় x বসিয়ে দিলাম, তারপরে তোমার f এর জায়গায় x বসিয়ে দিলাম। এবার আমরা একটু ক্যালকুলেশন করব, ঠিক আছে। দেখো ক্যালকুলেশন করার আগে তুমি কি করবা, আচ্ছা এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9। এখন ক্যালকুলেশনটা করে দাও, 9x মাইনাস 9 গুণন 273 করো, 9 গুণন 273 যদি করো তাহলে তোমার কাছে আসবে 2457 ইকুয়ালস টু 5x, এটা হচ্ছে তোমার হচ্ছে 32। তাহলে তুমি করো 32 গুণন 5, তাহলে হচ্ছে কত, 160। এখন এই দুটো ক্যালকুলেশন করো। দেখো এখানে থাকে তোমার 4x আর ওই পাশে তোমার কত থাকে, 2457 মাইনাস 160, তাহলে আসে 2297, ঠিক আছে। এখন তুমি করবা কি, একে 4 দ্বারা ভাগ করবা। 4 দ্বারা ভাগ করলে তোমার কাছে আসবে 574.25, ঠিক আছে। এইবার তুমি এটারে তুমি কি লিখতে পারো, ফারেনহাইটও লিখতে পারো, তুমি কেলভিনও লিখতে পারো, কোনো সমস্যা না, কারণ এই পার্টটা উভয় স্কেলে একই রকম। তাহলে প্রথমে কি করলাম, দেখলাম যে ফারেনহাইট এবং কেলভিন স্কেল যদি একই পার্ট দেয়, সেই পার্টটাকে আমরা ধরে নিলাম x পরিমাণ,
জানি না। পরে আমার সম্পর্ক ছিল k - 273/5 = f - 32/9। এই সম্পর্কে আমরা k এবং f দুটো জায়গায় x বসিয়ে দিয়েছি এবং একটা পর্যায়ে x এর মান বের করেছি এবং সেই x এর মানটাই কিন্তু দেখো এইটা, সেই x এর মানই কিন্তু এটা, আর এইটাই হচ্ছে তোমার একই পার্ট। তো এক্ষেত্রে দেখো একটু ক্যালকুলেশনটা মোটামুটি 5 লাইনের মতো, 5 লাইন যদি তোমার কাছে করতে হয় 1 মিনিট তো লাগবেই। তো 1 মিনিট যদি তুমি বাঁচাইতে চাও তাহলে এটা একটু স্মরণে রাখবা যে ফারেনহাইট এবং তোমার কেলভিন 574.25 ডিগ্রিতে সেম পার্ট দেয়, ঠিক আছে? ওকে, এবার এমনও সম্পর্ক আসতে পারে সেলসিয়াস আর ফারেনহাইটের মাঝে, তাহলে ওই সম্পর্কটা তোমার বাসার কাজ দিয়ে দিলাম, ফারেনহাইট আর স্কেল একই পার্ট দেয় কত ডিগ্রিতে, এটা করে নিবা, ঠিক আছে? চলো আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বরে কি বলছে দেখো, 501.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমতুল্য থার্মোডায়নামিক তাপমাত্রা কত? থার্মোডায়নামিক তাপমাত্রা মানে এখানে তোমাকে কেলভিন স্কেলে তাপমাত্রা চাইছে, কেলভিন স্কেলে কত তাপমাত্রা হবে এটা দেখো 2021 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বোর্ডে আসছে, ঠিক আছে? তো এখন তুমি করবা কি, দেখো ভাইয়া সেলসিয়াসে দেওয়া আছে 501.85 ডিগ্রি সেলসিয়াস, তো একে কেলভিন করতে হবে। তো কেলভিন করতে গেলে অবশ্যই একদম ইজি, সেটা হচ্ছে সেলসিয়াসের সাথে 273 যোগ করে দিবা। কিছু কিছু জায়গায় 273.15 যোগ করা লাগতে পারে, এটা সমস্যা না পয়েন্টের উপর, তুমি 273টার ফান্ডামেন্টাল হিসেবে করে নিবা, ঠিক আছে? তো দেখো 501.85 যোগ 273, ক্যালকুলেশনটা করো। এগুলো সব সরাসরি তুমি খাতায় লিখবাও না, এগুলো সরাসরি ক্যালকুলেটরে করবা। দেখো আসে হচ্ছে 774.85 কেলভিন। তাহলে সেলসিয়াসকে পাইলেই তার সাথে যদি তুমি 273 যোগ করে দাও সরাসরি কেলভিন স্কেল পেয়ে যাবা। ওকে, তাহলে এটা খুবই ইজি ওয়ে ছিল। তুমি এই বিভিন্ন প্রশ্নের ভিতরে যে প্রশ্নগুলো এখানে দেখবা সেখানে তোমার কাছে খুব ইজি লাগবে, খুব মানে একটু মাঝারি টাইপের থাকবে, আবার দেখা যায় অনেক হার্ড লেভেলও আসবে, ঠিক আছে? কারণ এখানে ওভারঅল বাছাই করে নিয়ে আসা, তো এমন না যে সব ইজি, সব মিডিয়াম, সব কঠিন, এমন না, সব ভেজালে আছে, ঠিক আছে? চলো আমরা 4 নম্বরটা দেখি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখো, প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করেছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ছিল ভাই? তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখো তো ভাইয়া, dq = du প্লাস dw। অর্থাৎ এই সূত্রটার মাধ্যমে ওভারঅল তোমাকে ধারণা এভাবে দেওয়া হয়েছে যে যদি কোনো একটা সিস্টেম, মনে করো এটা একটা সিস্টেম, ঠিক আছে? এই সিস্টেমে যদি তুমি কিউ পরিমাণ তাপ সরবরাহ করো, কিউ পরিমাণ তাপ সরবরাহ করো dq পরিমাণ, তাহলে এর অন্তস্থ শক্তির পরিবর্তন হবে du পরিমাণ। অন্তস্থ শক্তি পরিবর্তন হওয়ার পরে অবশিষ্ট যে তাপটুকু থাকবে সেটা তোমার কি করবে, পরিবেশের উপরে কাজ করবে, অর্থাৎ dw পরিমাণ কাজ করবে, ঠিক আছে? তো এখানে সরাসরি তাপকে কাজের সাথে সম্পর্ক করা হয়, কিসের সাথে? কাজের সাথে। তাহলে এটা একটু মনে রাখবা সুন্দরভাবে যে তাপকে কাজে রূপান্তরিত করা হয় প্রথম সূত্রের সাহায্যে। আর শূন্যতম সূত্র কি করে আসলো? থার্মোমিটার তৈরি করে আসলো, ঠিক আছে? ওকে, তাহলে গেল, এটা বরিশাল বোর্ড 2021 সালে আসছিল। এখন দেখো 5 নাম্বার, কোন সিস্টেম পরিবেশ থেকে যদি তোমার 800 জুল তাপ শোষণ করে, ওকে, এবং অন্তস্থ শক্তি তোমার 500 জুল বৃদ্ধি পায়, তাহলে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃত কাজের পরিমাণ কত? যেটা যশোর বোর্ড 2021 সালে আসছে, যশোর বোর্ড 2021 সালে। তো এখন প্রশ্ন হচ্ছে কি, দেখো ওই সিস্টেম, আবার সিস্টেম কল্পনা করি, দেখো এই তোমার সিস্টেম ছিল, এই সিস্টেমে তোমাকে কত তাপ শক্তি দেওয়া হয়েছে? dq এর পরিমাণ দেওয়া হয়েছে তোমার 800 জুল, ঠিক আছে? এবং এর ভিতরে যে অন্তস্থ শক্তির পরিবর্তন সেটা বৃদ্ধি পাইছে, যদি বলতো হ্রাস পাইতো তাহলে কিন্তু নেগেটিভ হইতো, ঠিক আছে? তো বৃদ্ধি পাইছে কত? 500 জুল। ওকে, বৃদ্ধি পাইলো 500 জুল, এবং তাহলে পরিবেশে যে কাজ সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে একটু আগে যে আমরা সম্পর্ক দেখে আসলাম dq = du প্লাস dw, এখন dwটা এখান থেকে বের করবা, একদম ইজি। তো dw যদি বের করো তাহলে তোমার কাছে আসবে dq মাইনাস du। হ্যাঁ, এখন dq কত ছিল? এই দেখো 800, আর তোমার dw কত? du ছিল কত? 500, দুটো বিয়োগ করলে তোমার কাছে থাকে 300 জুল। কত আসলো? 300 জুল। এটা কিন্তু খুবই বেসিক, তুমি যদি ফর্মুলা জানো এবং উপরে কি দেওয়া আছে এই দুটোর সাথে যদি একটু কানেক্ট করতে পারো ইজিলি ম্যাথগুলো করতে পারবা, ঠিক আছে? ওকে,
এখন আমরা 6 নম্বর ম্যাথ দেখব। 6 নম্বরটা খুবই ইজি, তুমি কেমিস্ট্রি বলো, তুমি ফিজিক্স বলো, যে কোনো একটা পড়লেই এই ম্যাথটা পারবা। দেখো ভাইয়া, 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, তবে কাজের পরিমাণটা কত? যদি 2 ক্যালোরি সম্পূর্ণ কাজে রূপান্তরিত হয়, তাহলে সেই কাজের পরিমাণটা কত? এই ক্ষেত্রে তোমার কাছে একটা বেসিক, সেটা হচ্ছে 1 ক্যালোরি সমান সমান জুলে কত ছিল? 4.2 জুল। 4.2 জুল, এটা বেসিক্যালি 4.18 হয়, তো 4.2 জুল হিসেবে আমরা কাউন্ট করি, ঠিক আছে? 4.2 জুল। তাহলে 2 ক্যালোরির জন্য কত? তুমি বলতে পারো ভাই এত ইজি কোশ্চেন কেন? কিছু কিছু ক্ষেত্রে এইগুলোও দিবে, তো আমি চাই যে তোমাকে হাতে হাতে কমন পাওয়াইতে, ঠিক আছে? ওকে, তাহলে এটা কত আসলো? 8.4 জুল। 8.4 জুল কোথায় আছে? এ বি সি, এই দেখো ডিতে, অর্থাৎ ঘতে, ঠিক আছে? আশা করি পারবা। এই ইজি টাইপ ম্যাথগুলো দিয়ে তোমার সময়কে যেন ইজিলি বাঁচানো যায়, এটা খেয়াল রাখবা, ঠিক আছে? যেন এমন না হয় যে জানা অঙ্কতেই তোমার অতিরিক্ত টাইম যাচ্ছে, তাহলে যে অঙ্কগুলো তোমার কাছে কমন পড়বে না, তুমি একটু টাইম নিয়ে ভাবার চেষ্টা করতেছো, সেখানে তো সময় পাবা না, তাই না? ওকে, এবার দেখো 7 নম্বর, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোনটির সংরক্ষণশীলতা নির্দেশ করে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখানে হচ্ছিল কি, দেখো যে পরিমাণ আমি তাপ শক্তি দিচ্ছিলাম, এখানে কিন্তু একটা শক্তির অপচয় হয়নি। বাকি দেখো, কিছু অংশ তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাইছে, আর কিছু অংশ তোমার কাজ সম্পাদন করছে, অর্থাৎ এখানে মানে শক্তি কমে যাওয়ার কোনো ওয়ে নেই, অর্থাৎ এখানে শক্তির তোমার সংরক্ষণশীলতা ছিল, বুঝতে পারছো? শক্তির সংরক্ষণ ছিল, অর্থাৎ শক্তির কোনো পরিবর্তন হয়নি, মানে শক্তির কোনো ক্ষয় হয়নি, শুধুমাত্র একটা থেকে আরেকটা পরিবর্তন আসছে, আর কিছু না। তাই এটা একটা শক্তির সংরক্ষণশীলতা নীতি নির্দেশ করে। এখন দেখো 8 নাম্বার, এটা কিন্তু খুবই দারুণ একটা ম্যাথ, ঠিক আছে? যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করে তো এইগুলো দিবে। তো এই শুধুমাত্র এটা 2016 সালে বরিশাল বোর্ডে একবার দিছিল, আর যদি একটু ক্রিটিক্যাল করার চেষ্টা করে তো এইগুলো দিবে, ঠিক আছে? দেখো এগুলো কেমন, যে তোমাকে দেওয়া আছে একটা হাইট, সেটা হচ্ছে 500 মিটার। দেখো 500 মিটার উঁচু জলপ্রপাতের মানে ঝর্ণার ক্ষেত্রে তলদেশ ও শীর্ষদেশের পানির তাপমাত্রার পার্থক্য কত? অর্থাৎ তোমার হচ্ছে তলদেশে যে পানি ছিল আর ওই ঝর্ণার উপরে যে পানি ছিল, এদের তাপমাত্রার পার্থক্য কত? যদি ওই জলপ্রপাতটা তোমার কাছে কত মিটার উঁচুতে দেওয়া আছে? 500 মিটার উঁচুতে। সেক্ষেত্রে তোমার কাছে অভিকর্ষ স্তর 9.8 এর জায়গায় দেখো একটু ঘুরিয়ে তোমার 10 মিটার পার সেকেন্ড স্কয়ার করে দিছে। এক্ষেত্রে তোমরা যারা সূত্র জানো, সরাসরি জি এর মান 9.8 বসাই দিবা, কিন্তু যারা একটু বুদ্ধিমান তারা এখানে দেখবে যে ওইটা বসালেই কিন্তু আমার ভুল হবে। এখন দেখো পানির আপেক্ষিক তাপ তোমার কাছে দেওয়া আছে 4200 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে? এই দেখো একটা জিনিস তোমাদের এখানেও এটা দেখিয়ে দিই ভাইয়া, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে এই যে পানির আপেক্ষিক তাপ বা যে কোনো আপেক্ষিক তাপের ক্ষেত্রে তোমার যে ওই এককটা জুল পার কেজি পার কেলভিন, এটা কিন্তু আসে, ঠিক আছে? এটা কিন্তু আমি আর আলাদাভাবে দেইনি, কারণ আমি এখান থেকে দেখিয়ে দেবো বলেছিলাম। এখন দেখো প্রশ্নটা কিভাবে করবা, তাহলে এখানে শক্তির যে সংরক্ষণশীলতা নীতি থাকে সেটা আমরা কাজে লাগাবো। অর্থাৎ উপরে মানে এইচ উচ্চতায় আমার টোটাল ছিল mgh পরিমাণ শক্তি, আর যখন এটা আমি তাপের মাধ্যমে প্রকাশ করব সেটা হচ্ছে ms ডেল থিটা, ঠিক আছে? এক্ষেত্রে তোমার w সমান সমান q এর কাজ করা হচ্ছে, w এর জায়গায় আমরা mgh বসিয়েছি, q এর জায়গায় আমরা ms ডেল থিটা বসিয়েছি, ঠিক আছে? তো এখন আমার কাছে কি হয় দেখো, এই m আর এই m ক্যান্সেল আউট হয়, ঠিক আছে? এম আর এম ক্যান্সেল আউট হইলে তোমার কাছে কি থাকবে? ডেল থিটা, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন, এটা আমার চাইছে। এখন GH বাই S বসাইতে পারি। G এর মান কত ভাই? 9.8। এই দেখো G এর মান 9.8। ঠিক এইভাবে বসিয়ে দিলেই ভুল হবে, কারণ দেখো G এর মান তোমাকে বলেছে 10 ধরা লাগবে, তুমি যতই মুখস্থ করো, ঠিক আছে? তো আর H এর মান তোমার কাছে ছিল 500, আর S আপেক্ষিক তাপ কত? 4200। এখন তুমি এটা একটু ক্যালকুলেশন করো, দেখো 10 গুণন 500 ডিভাইডেড বাই 4200, যদি এর ক্যালকুলেশন আসে তাহলে এমন হয়, দেখো 1.19 ডিগ্রি সেলসিয়াস। কত এটা? 1.19 ডিগ্রি সেলসিয়াস।
ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন মানে তোমার কাছে এখানে যেটা বেঁধে যাইতে পারে, তুমি বলবো যে ভাইয়া উচ্চতার সাথে তাপমাত্রার আমার কিভাবে সম্পর্ক পাবো, এইটা যখনই মাথায় আসবে তুমি কিন্তু ওই জায়গায় জ্যাম হয়ে যাবা। ঠিক আছে? আর তুমি কিন্তু নড়তেই পারবা না, তোমার ওখানে পুরো ব্রেন হ্যাং হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমার এইটা মনে রাখা লাগবে যে তাপ এবং কাজের যে সংরক্ষণশীলতা নীতি অনুসারে এখানে ডাব্লিউ আর কিউ দুটোকে একইভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো ডাব্লিউর জায়গায় তুমি এমজিএইচ বসাতে পারো, আর কিউ এর জায়গায় ছোটকাল থেকে পড়ে আসছো এমএস ডেল থিটা, এমএস ডেল থিটা, তো দুটো এক জায়গায় করে দিলেই এনাফ। কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার ব্রেন এটা না মানে বুঝতে পারছে যে দুটো আমার এক জায়গায় করা লাগবে, ততক্ষণ তুমি কিচ্ছু করতে পারবে না এখানে। ঠিক আছে? ওকে, তাহলে এই ম্যাথটা কত? বি নম্বরে 1.19 মানে 19 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার দেখো 9 নম্বর, এখানে চিহ্ন সহ দেখো পুরো মানটা দেওয়া আছে। কিছু কিছু ক্ষেত্রে এইগুলোও দিবে যে সরাসরি চিহ্ন দিয়ে দিছে, চিহ্ন দিলে খুব ইজি হয়ে যায়। দেখো ভাইয়া, শোষিত তাপ ডেল কিউ সমান সমান তোমার 700 জুল এবং সম্পাদিত কাজ ডি মানে ডিডব্লিউ সমান মানে তোমার কাজের পরিবর্তন ডেল ডাব্লিউ সমান সমান হচ্ছে 200 জুল হলে কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কত বৃদ্ধি পাবে, অর্থাৎ ডি ইউ সমান সমান কত। এই ডি ইউ কে তুমি ডেল্টা ইউ ও লিখতে পারো, কোনো প্রবলেম না, এটাকে পরিবর্তন বোঝাই। দেখো তাহলে আমরা জানতাম ভাইয়া ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন তুমি ডেল্টাও লিখতে পারো, ডিউ লিখতে পারো, এতে কোনো সমস্যা না। ঠিক আছে? আমি বের করব হচ্ছে ডি ইউ এর পরিমাণ, তাহলে কি আসে ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। এখন দেখো ডি কিউ এর মান কত? 700 জুল, কত? 700 মাইনাস ডি ডাব্লিউ এর পরিমাণ কত হয়েছে? 200 জুল, তাহলে তোমার কাছে থাকে কত? 500 জুল। ক্লিয়ার? তাহলে যদি তুমি এই সূত্র না জানো তাহলে কিন্তু পারবা না। তাহলে ডিডব্লিউ হচ্ছে তোমার 500 জুল। শেষ। এখন আমরা 10 নম্বর দেখব যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির উপর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ওয়েতে এটা দিতে পারে, যে কোনো ওয়েতে এটা দিতে পারে। দেখো এটা তোমার রাজশাহী ইউনিভার্সিটি 16-17তে আসছিল, এমন না যে ভার্সিটি আসলে তোমার বোর্ডে দেয় না। ঠিক আছে? উভয় ক্ষেত্রে তোমার এটা গুরুত্বপূর্ণ। এখন দেখো আমি তোমাকে একটা জিনিস শেখাই, যদি তোমার অভ্যন্তরীণ শক্তি মানে অভ্যন্তরীণ শক্তি সম্পূর্ণ তোমার তাপমাত্রার উপরে নির্ভরশীল। কিসের উপরে অভ্যন্তরীণ শক্তি নির্ভরশীল? তাপমাত্রার উপরে। অর্থাৎ তোমার যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, দেখো আমি এটা দ্বারা এটা বোঝাচ্ছি যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় অবশ্যই তোমার অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাবে। রিলেট করো, যদি তাপমাত্রা তোমার বৃদ্ধি পায় তাহলে অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাবে। এবার দেখো যদি তোমার তাপমাত্রা হ্রাস পায় তাহলে তোমার অভ্যন্তরীণ শক্তিও কি পাবে? হ্রাস পাবে। বোঝা গেল? তাহলে অভ্যন্তরীণ শক্তি সম্পূর্ণরূপে তোমার তাপমাত্রার উপরে নির্ভরশীল। সেক্ষেত্রে যখন দেখবা তোমার তাপমাত্রা স্থির হয়ে গেছে, তোমার অভ্যন্তরীণ শক্তিও পরিবর্তনটা থাকবে না, তখন জিরো হয়ে যাবে। বুঝতে পারছো? অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় দেখবা অভ্যন্তরীণ শক্তি থাকে না, অর্থাৎ ওখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। ওকে, 10 নম্বর তাহলে আমার গেল, এটা তাপমাত্রার উপরে নির্ভরশীল ছিল। শেষ। এখন আমরা 11 দেখব। 11 কি? দেখো একটি মোটর গাড়ির টায়ার 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় অর্থাৎ এটিএম চাপে পাম্প করার সময় টায়ারটি হঠাৎ ফেটে গেল। যা, শেষ। এখন উদ্দীপকের চূড়ান্ত তাপমাত্রা তোমাকে নির্ণয় করতে হবে। এখানে তোমাকে তাপগতিবিদ্যা অধ্যায় যখন তোমার যেই সারি শুরু করিয়েছে তোমাকে 4টা প্রসেস পড়াইছে। ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সম আয়তনী প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু ক্লো আছে, হ্যাঁ, মানে খুব দ্রুত কাজ হয়ে যাচ্ছে, হঠাৎ কাজ হয়ে যাচ্ছে, এমন কোনো সংকেত যদি থাকে সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যায়। তো এখানে দেখো হঠাৎ ফেটে যাওয়ার কারণে এটা কোন প্রক্রিয়ায় ঘটবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয়। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমার সম্পর্কটা কার সাথে করব? দেখো এটা টি আর এটা হচ্ছে পি, আবার এটা হচ্ছে টি। ঠিক আছে? তাহলে শুরুতে আমরা দেখব কি কি দেওয়া আছে। দেখো ভাইয়া, T1 দেওয়া ছিল তোমার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তো 15 ডিগ্রি সেলসিয়াসকে তুমি সরাসরি কি করবা? কেলভিনে নিয়ে যাবা। 273 যোগ করার পরে এটাকে কেলভিনে নিয়ে যাবা। ঠিক আছে? কেলভিনে নিয়ে যেয়ে দেখো আমি এত কেলভিন পাইলাম এবং তোমার চাপ ওই সময়ে ছিল 2 এটিএম। তো এটিএমই থাক, কোনো প্রবলেম না। এবার একটা জিনিস দেখো, P2 এর মান কত? P2 এর মানটা তুমি একটু বোঝার চেষ্টা করো। যখন টায়ারটা ফেটে গেছে
তখন সেটার যে ইয়েটা ছিল সেটা পরিবেশের সাথে সমান হয়ে গেছে না, অর্থাৎ ওই ফাটার পরে যে চাপটা আসছে সেটা হচ্ছে তোমার পরিবেশের চাপ। পরিবেশের চাপটা কত? সব সময়ের জন্য 1 atm। ঠিক আছে, তাহলে P2 এর মান জানলা। এখন তুমি T2 টা বের করতে পারলেই হচ্ছে। দেখো ভাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় T আর P এর মাঝে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে TP 1 মাইনাস গামা বাই গামা, এটা থাকবে কনস্ট্যান্ট। কি থাকবে? এটা ধ্রুবক থাকবে। তো এখান থেকে আমরা এটা বের করতে পারি, TP 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু কি হবে? কনস্ট্যান্ট। তো এইটা আমার একটু ক্যালকুলেশন করা লাগবে। ঠিক আছে, চলো আমরা এখান থেকে একটা স্লাইড নিই। দেখো ভাইয়া, তাহলে আমি এটা লিখতে পারি T1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু T2 P2 1 মাইনাস গামা বাই গামা। ঠিক আছে, আমার টার্গেট T2 এর মানটা বের করা। তাহলে আমি T2 রে বাম পাশে রাখলাম, T1 রে এখানে রাখলাম, গুণ দেখো P1 বাই P2 গামা 1 মাইনাস গামা বাই গামা। এখন শুধু আমি মানটা বসাবো, আর কিচ্ছু না। দেখো মানটা কিন্তু আমরা আগে রেখে আসছি, আগে তুলে রেখে আসছি। এটা ছিল 288 কেলভিন, P1 ছিল 2 atm, আর P2 ছিল তোমার 1 atm। আর 1 মাইনাস যখন দেখবা গামা এর মানটা উল্লেখ নাই বা কত পারমাণবিক সেটা বলা নাই, সেক্ষেত্রে তুমি স্ট্যান্ডার্ড ধরে নিবা 1.4। তাহলে আমরা এখানে 1.4 বসিয়ে দিলাম, এটা হচ্ছে তোমার 1.4। তাহলে একটু ক্যালকুলেটরের সাহায্যে এটা করো, 288 গুণন 2, তার পাওয়ার হবে তোমার দেখো 0.4 ডিভাইডেড বাই 1.4, তোমার এখানে আসে 236.256 কেলভিন। তো এটারে যদি আমি সেলসিয়াসে প্রকাশ করি তাহলে কি আসে দেখো ভাইয়া, 273 বিয়োগ করে দিলে এখানে আসে -36.74 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো -36.74 ডিগ্রি সেলসিয়াস কোথায় ছিল? দেখো এখানে -36.74 কোথাও নাই, কিন্তু 36.74টা -37 এর কাছাকাছি, এর জন্য এটা দেওয়া আছে। তো এমন খুব কাছাকাছি মান আসবে, এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নেই। তুমি কি করবা, দেখবা যে তোমার কাছে যদি এমন আসে 35.56 অথবা সামথিং, তুমি ওই 36 মারতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে আমি 36 পয়েন্ট সামথিং পাইছি, 37 মারলাম, কোনো ব্যাপার না, কারণ এখানে পয়েন্টের কোনো তোমার ইয়েই ছিল না, অপশনই ছিল না। ওকে, তাহলে আবার এটা একটু বলি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তুমি এখানে P2 টা খুঁজে পাবা না, কারণ টায়ার ফাটার পরে দেখো কোথাও বলেনি কিন্তু P2 1। তোমাকে এটা বুঝতে হবে, টায়ার ফাটার পরে ওটা পরিবেশের চাপের সাথে সমন্বয় হয়ে গেছে, অর্থাৎ পরিবেশের চাপটাই এখন বর্তমান চাপ তার, বুঝতে পারছো? অর্থাৎ P2 তার 1 atm। আর আগেই তো বলা ছিল P1 T1, এখন তোমাকে T2 বের করতে বলছে। আর একটা তোমাকে এখান থেকে কি বের করা লাগছে, সেটা হচ্ছে কোন প্রক্রিয়ায় ঘটছে। তুমি যদি না জেনে সমষ্ণ প্রক্রিয়ায় কাজ করতে, তখন টি আর পি এর আলাদা সম্পর্ক আসতো, ওখানে গামাও আসতো না, তোমার কিন্তু ক্যালকুলেশন পুরোটাই ভুল যাইতো। ঠিক আছে, অথবা এমন হতে পারে তুমি সমষ্ণ প্রক্রিয়ায় করলেও অপশনে যে কোনো একটা মিলতেছে, মানে যে টিচার এই প্রশ্নটা সিলেক্ট করছে সে এমন ভাবে মানে অপশনগুলো দিয়েছে যে একটা ভুল প্রক্রিয়ায় গেলে অ্যান্সার থাকবে, সে কিন্তু ওইটাই মেরে আসবে, কারণ সে মারে ভাই আমি তো নিজে ক্যালকুলেশন করে এটা বের করছি, তার মানে এটা সত্য। এক্ষেত্রে অনেক ভুল হয়। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। তাহলে সবার আগে প্রসেসটা কোন প্রক্রিয়ায় হয়েছে, মানে কোন প্রক্রিয়াটা ঘটেছে সেটা খেয়াল রাখবা। তারপরে পুরো কি কি দেওয়া আছে আমার সমীকরণে, কি কি লাগছে, শেষ, আর কিচ্ছু না। তাহলে আমরা এখন দেখব 12 নম্বর এমসিকিউ। দেখো একটি মোটর গাড়ির টায়ার, ওই একই জিনিস, ঠিক আছে, একই জিনিস বলছে উদ্দীপকের টায়ারটি ফেটে যাওয়ায় তাপমাত্রা কত কমে গেছে। একই জিনিস বলছে যখন ফেটে গেছে তখন তাপমাত্রা আমার কত কমে হয়ে গেছে। তাহলে দেখো ভাইয়া, আগে এখানে দেওয়া ছিল T1 তোমার 15 ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি? 15 ডিগ্রি। আর আমরা ওখানে পেয়ে আসলাম -37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার তুমি একটু হিসাব করো, 15 থেকে -37 আসলে কত কমে। যদি এটা না পারো তাহলে ডেল টি এইভাবে লিখবা, T1 মাইনাস T2, যেহেতু কমেছে, বাড়লে আমরা T2 থেকে T1 বিয়োগ করতাম, কমে গেছে তাই T1 থেকে T2 বিয়োগ করছি। এখন দেখো ভাইয়া, T1 কত ছিল? 15 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস T2 এর মান অলরেডি -37, তো মাইনাসে মাইনাসে কত হয়? প্লাস, অর্থাৎ 42 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। কত? সরি দাঁড়াও,
15 যোগ 37, অর্থাৎ এটা হচ্ছে 52। কেমন হিসাব করি, এটা কত? 52 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। কতটুকু কমছে? 52 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। দেখো এইটাই কে অ্যান্সার দিছে ভাই, এইটা হচ্ছে সি নাম্বার, 52 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। তুমি যদি আগের ম্যাথটা না করে আসতে পারো, অর্থাৎ T2 যদি ফাইন্ড না করতে পারো, তাহলে কিন্তু এখানেও পারবা না। বুঝতে পারছো? তাহলে এইটা ওই যে একটা উদ্দীপক থাকে না, যে এই উদ্দীপকের আলোকে নিচে 2টি এমসিকিউ সমাধান করো, এটা সেই কোয়ালিটির। শেষ 12, এখন আমরা 13 করব। একটি জলপ্রপাত, অর্থাৎ সে আবারও ঝর্ণা 900 মিটার উঁচুতে আছে। কত মিটার? 900 মিটার। এখন যদি ধরা হয় পতিত পানির গতিশক্তির অর্ধেক তোমার তাপে পরিণত হয়েছে, অর্থাৎ তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত? অর্থাৎ এখানে তোমার ডেল থিটা বের করতে বলছে। সেক্ষেত্রে একটা কন্ডিশন লাগাইছে যে উপরে যে পরিমাণ শক্তি ছিল তার অর্ধেক তাপে পরিণত হয়েছে। বুঝতে পারছো? তাহলে আমরা ধরে নিলাম উপরে শক্তি তোমার mgh, এটা হচ্ছে তোমার mgh পরিমাণ, কিন্তু তোমার হাফ পরিমাণ কি হয়েছে? ms ডেল থিটাতে গেছে, অর্থাৎ তাপ। এই যে এটা কিভাবে করলাম? ওই যে বলছিলাম w সমান সমান q, w সমান সমান কি? q। এখন তুমি এখানে কি কি করতে পারো? দেখো তুমি এই m আর m ক্যান্সেল আউট করতে পারো, তাহলে তোমার কাছে কি থাকবে? ডেল থিটা সমান সমান থাকবে 2gh/s। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয়েছে, তার মানে এখানে একটু সিলি মিস্টেক আছে। গতিশক্তির অর্ধেক, টোটাল শক্তি মনে করো E সমান সমান Q এর সমান হবে, কিন্তু এর অর্ধেক পরিমাণটা, অর্থাৎ হাফ E হবে তোমার Q এর সমান। তো এখানে দেখো পুরো গতিশক্তিকে ওই যে তুমি হাফ mv স্কয়ার ধরো না, হাফ mv স্কয়ার, এই হাফ mv স্কয়ার সর্বোচ্চ শক্তি ধারণ করলে mgh এর সমান হয়, কারণ মোট শক্তি সমান থাকে। তো যখন সর্বোচ্চ শক্তিতে থাকে তখন হাফ mv স্কয়ার আর mgh প্রায় মানে একদম সমান থাকে, ঠিক আছে? শক্তি যেহেতু কোনো ক্ষয় হয় না, তাই এখানে আবার mgh লেখা যায় আর এটাই ms ডেল থিটা লেখা যায়। তো এখন তুমি ক্যান্সেল আউট করবা m আর m, ঠিক আছে? যদি এটা ক্যান্সেল আউট হয় তাহলে ডেল থিটা সমান সমান কত আসবে? দেখো ভাই, এটা হচ্ছে 2s আর উপরে gh। এখন শুধুমাত্র মানটা বসাবো। g এর মান কি এরা বলে দিছে কোথাও? না, বলেনি, তার মানে আমি 9.8 ধরতে পারি। h এর মান কত? 900 মিটার উঁচু, আর এটা যেহেতু পানি তাহলে 4200 তোমার আপেক্ষিক তাপ। এইবার এখানে ক্যালকুলেশনটা করো। দেখো 9.8 গুণন 900, তুমি যখন এই ক্লাসটা করতেছো সাথে সাথে ক্যালকুলেশন করবা, তাহলে তোমার পড়ায় এটা মনোযোগ থাকবে, ঠিক আছে? 900 ডিভাইডেড বাই 2 গুণন 4200, তাহলে তোমার কাছে আসে কত? 1.05 ডিগ্রি সেলসিয়াস। কত আসলো? 1.05 ডিগ্রি সেলসিয়াস। এই দেখো তোমার ডি নম্বর অপশনে আসছে। দেখো এখানে অপশন কয়টা ভাই? 1 2 3 4 5, এরকম 5টা অপশন কোথায় দেয় জানো? শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে? এই দেখো কুয়েট 16-17 তে এটা আসছিল। বুঝতে পারছো? ইঞ্জিনিয়ারিং এ দিচ্ছে, তার মানে আমরা এখন হার্ড টাইপে আছি, ঠিক আছে? ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য। আশা করি যদি একটু ঘোরানোর চেষ্টা করে তো এই কোয়ালিটির ম্যাথগুলো দিবে, যদি একটু ঘোরানোর চেষ্টা করে। হ্যাঁ, তো তার পরবর্তী ম্যাথ দেখো 14। দেখো 1 কাপ গরম চায়ে একটি ঠান্ডা চামচ ডোবানো হলে ঘটবে কি? মানে কি ঘটতে পারে? কুমিল্লা বোর্ড 2016 সালে জিজ্ঞাসা করছিল, সাধারণ নলেজ থেকে বলো। এখানে মনে করো চা, এখানে মনে করো তোমার চা, এগুলো পানি, চা আছে, চায়ের টেম্পারেচার মনে করো হাই টেম্পারেচারে, ঠিক আছে? এর ভিতরে তুমি চামচ দিছো, এর ভিতরে কি দিছো? চামচ, তুমি এর ভিতরে চামচ ডোবাইছো। তো এই চামচ ছিল ঠান্ডা। দেখো একটা জিনিস চিন্তা করো, যখন ঠান্ডা জিনিস তুমি অধিক তাপমাত্রার দিকে নিয়ে যাচ্ছ, মনে করো এখানে তাপমাত্রা ছিল কত তোমার? হচ্ছে অ্যারাউন্ড ধরো কক্ষ তাপমাত্রায় ছিল, আর এটা মনে করো খুবই কম ঠান্ডা, অর্থাৎ 5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম। তো 5 ডিগ্রি সেলসিয়াসকে যখন তুমি 25 ডিগ্রিতে নিয়ে যাচ্ছ, তখন এর তাপমাত্রা, তার মানে ওই চামচের তাপমাত্রা না ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে ওই জিনিসটার, ঠান্ডা জিনিসটার কি হবে? অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। একটু আগে দেখে আসছিলাম, যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে তোমার অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে, যদি তাপমাত্রা কম হয় তাহলে অন্তস্থ শক্তি হ্রাস পাবে, ঠিক আছে? এই দুটো জিনিস একটু খেয়াল রাখবা,
এই যে এটা আর এটা, দুটো জিনিস একটু খেয়াল রাখবা। তো এক্ষেত্রে চামচের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, কারণ চামচ ঠান্ডা জায়গা থেকে গরম জায়গায় যাচ্ছে, চামচের ভিতরের তাপমাত্রা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা গেল, খুবই সাধারণ এবং বেসিক কনসেপ্ট ছিল। এখন দেখো 15, এটা কি বলছে, কোন গ্যাসের দুইটি মোলার আপেক্ষিক তাপের অনুপাত একটি দ্রব্যরাশি। ঠিক আছে, এটা আমরাও জানি, শুধুমাত্র সংকেতটা জানি না। দেখো এই দ্রব্যরাশিকে যে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তা কি, তোমাদের যে সিনিয়র ভাইগুলো 18 সালে পরীক্ষা দিছে তাদের এমন ধরনের কোশ্চেন করা হয়েছে। দেখো আমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখছি, মোলার আপেক্ষিক তাপের অনুপাত এই শব্দটা খুব কম পড়ি, বাট বেশিরভাগ সময় আমরা এটা দেখছি যে সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা, সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা। তাহলে দেখো দুইটি মোলার আপেক্ষিক তাপ, এটা কিন্তু স্পেসিফিকভাবে বলে দেয়নি, এটা হচ্ছে নির্দিষ্ট, মানে তোমার স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর নিচেটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুটোর অনুপাত হয় তোমার গামা এর সমান। কিসের সমান? গামা এর সমান। বাই এনি চান্স যদি ভাই তোমার এমন আসতো যে সিভি বাই সিপি এর অনুপাত 1 বাই গামা, কারণ এখানে তো বলে নাই যে আমার স্থির চাপ উপরে নাকি স্থির আয়তন নিচে। ঠিক আছে, তো বেসিক থেকে আমরা যেটা ধারণা করি সেটা হচ্ছে এটাই। আর যদি কখনো 1 বাই গামা এর কথা থাকে তারপরে এটা দিবা না, কারণ সিপি বাই সিবি ইকুয়াল টু গামা এটা সব জায়গায় লেখা আছে। ঠিক আছে, তো ওই ভিত্তি করেও যদি দিয়ে থাকে, মানে এখানে তো বলছে শুধুমাত্র মোলার আপেক্ষিক তাপের অনুপাত, এজন্য গামা হিসেবে কনসেপ্ট করবা। ঠিক আছে, তাহলে এটা খুবই বেসিক ছিল, গেল। এইবার আসো সুন্দর একটা ম্যাথে, ক্যালকুলেশন টাইপের, এখান থেকে ক্যালকুলেশন টাইপের, যে গামা এর মান যদি 5/3 হয় তাহলে এর জন্য নিচের কোনটি সঠিক। এটা সিলেট বোর্ড 2022 সালে দিছে, সিলেট বোর্ড 2022 সালে, খুবই রিসেন্টলি, কারণ 23 সালে তো হজবরল পরীক্ষা, মানে 23 সালের পরীক্ষা, তারপর 24 হজবরল পরীক্ষা হয়েছে, আর তোমরা এবার। তো দেখো গামা এর মান এত দেওয়া থাকলে তুমি অপশনের দিকে তাকাবা, নিচের কোনটা সঠিক, মানে আমি কার সাথে রিলেট করতে যাচ্ছি এটা যদি না জানি তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো সিপি, এখানে দেখো সিভি, এখানে দেখো সিভি, এখানে দেখো সিভি, অর্থাৎ সিপি আর সিভি এর ভিতরে আমাকে কানেক্ট করতে হবে। তো দেখো গামা সমান সমান কি, সিপি বাই সিভি, এটাই হচ্ছে তোমার গামা, আর এটার মানই তোমার কাছে দেওয়া আছে 5/3। এইবার এর সাথে দেখো আরেকটা সম্পর্ক আসছে, আর এর সম্পর্ক। কিসের? আর এর সম্পর্ক। তুমি সিপি আর সিবি এর ভিতরে আরেকটা সম্পর্ক জানো, যেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু তোমার আর, কি আর। তো এখান থেকে আমি চাচ্ছিলাম যে সিপি এর মানটা বের করে নিয়ে আসতে। কিসের মান? সিপি এর মান বের করতে। দেখো তাহলে এখানে 5/3 সিভি লেখা যায়, কি লেখা যায়? 5/3 সিভি লেখা যায়। তো ওই সিপিটা আমি এখানে বসাবো, দেখো সিপি এর জায়গায় বসিয়ে দেব 5/3 সিভি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তো এখানে একটু লসাগু করো, 3 দ্বারা যদি লসাগু করো তাহলে 5 সিভি মাইনাস 3 সিভি ইকুয়ালস টু তোমার আর, অর্থাৎ তোমার কাছে থাকবে 2 সিভি ইকুয়ালস টু 3 আর। তাহলে সিভি এর মান তুমি পাচ্ছ, দেখো 3/2 ইন্টু আর, 3/2 ইন্টু আর। তাহলে কোথায় আছে দেখো, এটা সি নম্বর অপশনে। যদি সিভি না থাকতো, সিভি যদি না থাকতো তাহলে এই সিভিটা এবার তুমি এই সিপির এখানে বসিয়ে দিতে। দেখো সিপি তাহলে কত আসতো, দেখো ভাইয়া 5/3 গুণন, এখানে বসাবো হচ্ছে 3/2 আর। তাহলে এই 3 কেটে যেত এবং তোমার কাছে থাকতো 5/2 ইন্টু আর। এটা হচ্ছে তোমার সিপি এর ভ্যালু ছিল। কিসের ভ্যালু ছিল এটা? সিপি। তাহলে দেখো এইটা এই মান, আর এখানে থাকছিল তোমার এই মান। ঠিক আছে, ওকে। তাহলে এখানে যেটা মিলবে আমি সেটাই দিব। সিপি যদি এখানে মিলতো তো সিপি থাকতো, এখানে সিভি মিলে গেছে, তো অ্যান্সার আছে আমার সিভি। ঠিক আছে, তুমি শুধুমাত্র কানেকশন করতেই থাকবা, কানেক্ট করতেই থাকবে, একটা জায়গায় এসে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়ার ম্যাথগুলো পারবা আশা করি। এখন আমরা নেক্সট 17, দেখো নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত। এটা বরিশাল বোর্ড 2016 সালে আসছিল। কত? বরিশাল বোর্ড 2016 সালে কি বলছে, যে নিয়ন গ্যাসের জন্য তোমার গামা এর মান কত। এক্ষেত্রে তুমি কি করতে পারো, শুধু নিয়নই আসবে, অন্য কোনো গ্যাসও তো আসতে পারে। ঠিক আছে, তো 3 ধরনের এমসিকিউ এখান থেকে আসবে, 3টা আমি লিখে দিচ্ছি, সুন্দর করে মুখস্থ করে নাও। দেখো ভাইয়া, যদি হয় হচ্ছে এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাস,
এক পারমাণবিক গ্যাস হয় তাহলে গামা এর মান হবে তোমার 1.67, ঠিক আছে? তো এখন এই এক পারমাণবিক গ্যাস কারা? ঠিক আছে, এক পারমাণবিক গ্যাস হচ্ছে তোমার দেখো হিলিয়াম, নিয়ন, তারপরে তোমার আর্গন। যারা এককভাবে থাকে তারা হচ্ছে তোমার এক পারমাণবিক গ্যাস হিসেবে তুমি এখানে কাউন্ট করতে পারো। এইবার তুমি হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা এর মান হবে 1.40। কত? 1.40। দ্বিপারমাণবিক কারা? দেখো যারা নিজেদের সাথে N2 তোমার যেমন H2 Cl2 তারপরে তোমার অক্সিজেন এরকম যখন এরকম থাকবে তখন এটাকে দ্বিপারমাণবিক গ্যাস বলবা। তার মানে যে নিজের সাথে নিজে বন্ধন করে মানে দুজন এক জায়গায় থাকে সেগুলো হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, ঠিক আছে? আবার এর মতো করে তোমার বহু পারমাণবিক একটু পরে দেখাবো। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য কত? 1.4। এখনো আছে, অনেক আছে এইগুলো। নাইট্রোজেনের পরে এবার দেখো তুমি বহু পারমাণবিক। কিসের? বহু পারমাণবিক গ্যাস, সেক্ষেত্রে গামা এর মান 1.33। বহু পারমাণবিক কি? শোনো, যদি তোমার কাছে দেখো কার্বন ডাই অক্সাইড অর্থাৎ একক পরমাণু নিজে বাদে অন্য একটা পরমাণু আসে, একের অধিক পরমাণু থাকলে এটা বহু পারমাণবিক, একের অধিক থাকলেই, ঠিক আছে? নিজ কিন্তু দেখো এখানেও একের অধিক, কিন্তু এখানে নাইট্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, এখানে ক্লোরিন দুইটা, কিন্তু এখানে দেখো তোমার অক্সিজেনের সাথে আবার কার্বন আছে। যদি একের অধিক থাকে তাহলে তুমি বহু পারমাণবিক বলতে পারো, আর ওটা তোমার দ্বিপারমাণবিক, ঠিক আছে? তাহলে এক পারমাণবিক কারা? যারা এককভাবে অবস্থান করছে এক পারমাণবিক, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন। দ্বিপারমাণবিক কারা? যারা নিজেদের সাথে 2 আকারে থাকবে, এইভাবে তুমি বিবেচনা করে নাও। এবং বহু পারমাণবিক কারা? যেমন কার্বন ডাই অক্সাইড, তারপরে আরো দিই এখানে অ্যামোনিয়া আছে, মিথেন আছে, CH4, না লেখা দেয় না কেন, CH4, তারপরে তোমার কাছে আছে অ্যামোনিয়া, NH3, এইগুলা, ঠিক আছে? তাহলে গেল। এখন নিয়ন কোন ক্ষেত্রে পড়ছে? এক পারমাণবিক গ্যাসের জন্য। নিয়ন কোথায়? এক পারমাণবিক গ্যাস। এক পারমাণবিক গ্যাসের জন্য কত? 1.67 হিসাব করছি। তাহলে এটা গেল শেষ। যদি দ্বিপারমাণবিক আসতো বা এরকম এই পরমাণুগুলো তুলে দিত তাহলে পারতে না? পারতে। তাহলে আশা করি এখান থেকে ম্যাথ বাদবে না, ঠিক আছে? এখান থেকে কিন্তু একটা ম্যাথের মাধ্যমে তোমাকে 3 ধরনের ম্যাথ শেখানো হয়েছে, পারবা? ওকে, এখন দেখো 18 নম্বর ম্যাথে সমষ্ণ রেখা কোনটি? দেখো সবার আগে সমষ্ণ মানে কি? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কে তোমার স্থির থাকতো, অর্থাৎ এখানে তাপমাত্রার পরিবর্তন হবে না। তাপমাত্রার পরিবর্তন যদি না থাকে, অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে তোমার দেখো এমন হচ্ছিল না যে ভি সমানুপাতিক 1/p, বয়লের সূত্র পড়ছো, ভি সমানুপাতিক 1/p, অর্থাৎ বা এটা লিখতে পারো p সমানুপাতিক 1/v। সেক্ষেত্রে এর গ্রাফটা হবে কেমন? ঠিক দেখো এর গ্রাফ হবে এই কার্ভ আকৃতি, মানে গ্রাজুয়ালি ডিক্রিজেস, গ্রাজুয়ালি এটা কমতে থাকবে। তাহলে গ্রাফটা কোথায় আছে? এর পিভি গ্রাফ হচ্ছে এটা, অর্থাৎ ভি বাড়লে পি কমবে, ভি কমলে আবার পি বাড়বে, ঠিক আছে? পিভি গ্রাফ মনে রাখবা, এটা ব্যস্ত আনুপাতিক সম্পর্কে গ্রাফ হচ্ছে এটা। আর এটার কোনো পরিবর্তন নাই, এটা কমতিছে, এটা আবার একবার বাড়তিছে, ঠিক আছে? তাহলে প্রথমটা গেল। এরকম গ্রাফ রিলেটেড যেটা তুমি দেখবা বা এটাই পড়ো, এটাই হবে। তাহলে 18 শেষ। এখন আমরা দেখব, আচ্ছা 18টা এখানে নাম্বারিং ভুল গেছে, ঠিক আছে? এখন দেখো 20 নম্বরের রুদ্ধতাপীয় পরিবর্তনে কি ঘটে? রুদ্ধতাপীয় পরিবর্তনে কি ঘটে? সিলেট বোর্ড 2016 সালে এটা দিছে। দেখো ভাইয়া, তাপমাত্রার পরিবর্তন ঘটে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি তাপমাত্রার পরিবর্তনের সাথে কোনো সম্পর্ক ছিল? তাপমাত্রার পরিবর্তন কিন্তু ঘটে, ঠিক আছে? কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমার তাপের পরিবর্তন হয় না, অর্থাৎ ডিকিউ এর পরিমাণ 0, তাপমাত্রা না, তাপ। তাহলে এটা ভুল। পাত্র তাপ কুপরিবাহী হওয়া প্রয়োজন, অবশ্যই এটা একটা কুপরিবাহী হওয়া লাগবে, ঠিক আছে? এবং প্রসেসটা হঠাৎ হতে হয়। এবং দেখো আদর্শ গ্যাসের সমীকরণ এই যে এটা বলছে এরা সত্য, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ওরা বলছে এটা সত্য। ইয়েস,
এক্ষেত্রে দেখো তিনটা সমীকরণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমাদের জানা লাগে, যে কোনো ওয়েতে এটা দিতে পারে, যেমন পিভি গামা এমন হয়, অর্থাৎ এখানে পিভি গামা কনস্ট্যান্ট ছিল, পিভি গামা এখানে কি ছিল কনস্ট্যান্ট, অর্থাৎ এটা ধ্রুবক ছিল। এইবার দেখো ভাইয়া কনস্ট্যান্ট, এই শুধু কনস্ট্যান্ট দিই, ঠিক আছে। এখন দেখো আরেকটা আছে তোমার টি আর পি এর সাথে সম্পর্ক, টিপি 1 মাইনাস গামা বাই গামা, এটা থাকবে তোমার কনস্ট্যান্ট। আর একটা আছে টিভি গামা মাইনাস 1, এটা থাকবে তোমার কনস্ট্যান্ট। এই তিনটা জিনিস তুমি একটু মনে রাখবা, পিভি গামা, টিপি 1 মাইনাস গামা বাই গামা, আর টিভি গামা মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটা আবার তুমি এদের সাথে সম্পর্ক এরকম করতে পারো, দেখো ভাই এটা এইভাবে লেখা যায় T1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু তুমি লিখতে পারো T2 P2 1 মাইনাস গামা বাই গামা। তাহলে একটা আর একটা তুমি লিখতে পারো এখান থেকে T1 V1 গামা মাইনাস 1 সমান সমান T2 V2 গামা মাইনাস 1, ঠিক আছে। তাহলে এই যে এখানে যেটা লিখলাম এইটা একটু মনে রাখো, এইটুকু ওর সাথে এটা একটু মনে রাখলেই চলবে, আশা করি চলবে। সিলেট বোর্ড 2016 সালের 20 নম্বর এমসিকিউ শেষ। এখন দেখো 21, প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি কি, এটা একদম সিম্পল, এবং প্রত্যাবর্তী প্রক্রিয়া শুরুতে লেখা আছে, দেখবো প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি তাপগতীয় প্রক্রিয়া, কেউ কিন্তু আবার স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মেরে দিও না, ঠিক আছে। প্রত্যাবর্তী প্রক্রিয়া একটু মানে একটি কি তাপগতীয় প্রক্রিয়া, এটা একটা তাপগতীয় প্রক্রিয়া, এটা একটা একদম ইজি ম্যাথ, জাস্ট যশোর বোর্ড 2016 সালে আসছিল। এখন তোমরা যদি এই একদম বেসিক তো বিভিন্ন গাইড এগুলো তুলে দেয়, সেক্ষেত্রে দেখবা যে তোমার সামনে যদি কখনো না আসে তুমি পারবা না, কারণ একদম বেসিক তো, এখানে তো কি ক্যালকুলেশন করার কোনো ওয়ে নাই, তো তোমার এটা জানা লাগবে, এজন্য তোমাকে দেখানোর জন্য জাস্ট এটা তুলে দেওয়া, ঠিক আছে, যে প্রত্যাবর্তী প্রক্রিয়াটা একটা তাপগতীয় প্রক্রিয়া। এখন দেখো 22 নম্বর, গামা এর মান কত করে দিছে, দেখো ভাইয়া এখানে গামা এর মান তোমাকে বলছে 1.67 হলে গ্যাসটির অণু কত পারমাণবিক। এই বলো তো যে গামা এর মান 1.67 কখন বলেছিলাম, এক পারমাণবিকের ক্ষেত্রে, কোথায় এক পারমাণবিকের ক্ষেত্রে, কারণ ওখানে কিন্তু আগেরটা সব লেখা ছিল, আগেরটা কিন্তু এটা লেখা ছিল, সেটা তোমরা আবার এখানে সবগুলো লিখবা, এক পারমাণবিক কোনটার জন্য, দ্বিপারমাণবিকের জন্য গামা কত, এবং বহু পারমাণবিকের জন্য গামা কত, ঠিক আছে। তাহলে এখন দেখবো আমরা 23, দেখো মোলার তাপ ধারণ ক্ষমতার সমীকরণ কোনটা, ঢাকা টেকনিক্যাল ইউনিভার্সিটি গুলো, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো মানে ইয়ে থাকে, যেমন 7 কলেজ ছিল, ঢাকা টেকনিক্যাল অনেকগুলো কলেজ আছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে মোলার তাপ ধারণ ক্ষমতার সমীকরণ তোমরা সরাসরি এইভাবে পড়ছো যে একক ভরের একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের তোমার প্রয়োজন হয়, অর্থাৎ C = dQ/m dt, m dt, ঠিক আছে। এটা ΔT বলতে পারো, dt বলতে পারো, কোনো সমস্যা না, এটা সরাসরি ছিল সূত্র, একদম সরাসরি সূত্র, এখানে কিছু শেখানোর নাই, তারপরও এটা তুলে দিছি। এখন দেখো 24, 87.23 ডিগ্রি সেলসিয়াসের কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে হঠাৎ, দেখো প্রক্রিয়া আমি বুঝে গেছি, হঠাৎ, আর খুব ধীরে হলে কিন্তু সেটা সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। কিন্তু এই যে তোমার 4টা প্রক্রিয়া রয়েছে না, এই 4টা প্রক্রিয়ার ভিতরে সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই দুটো সব থেকে বেশি আসে, হ্যাঁ। দেখো তাহলে হঠাৎ প্রসারিত করে এর আয়তন দেখো দ্বিগুণ করে দেওয়া হয়েছে, আয়তন দ্বিগুণ হলে তোমার চূড়ান্ত তাপমাত্রা কত, তাহলে দেখো প্রথমে যে তাপমাত্রা ছিল ভাই, প্রথমে যে তাপমাত্রা ছিল সেটা কত, প্রথমে যে তাপমাত্রা দেওয়া সেটা হচ্ছে 87.23 ডিগ্রি সেলসিয়াস, কত সেলসিয়াস, একে কেলভিনে করো, 273 যোগ করে দাও এর সাথে, 273 যোগ করে দাও 87.273, তাহলে 360.23 কেলভিন। আচ্ছা আমি কেলভিনে পাইলাম। এইবার দেখো তোমার বলছে V2 এর মান হবে দ্বিগুণ V1 এর থেকে, V2 এর মান কত, দ্বিগুণ V1 থেকে। তাহলে আমি একটু বের করে নিই তো, যে দেখো এটা T1 ছিল, দেখো এটা যদি এইভাবে বের করি V1/V2 সমান সমান কি হবে, হাফ,
তাহলে এটা একটু মুখস্থ করে রাখো, মানে তুমি এটা একটু এক সাইডে লিখে রাখো, মুখস্থ না একটু সাইডে লিখে রাখো। এবার আমরা কাজ করব কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টি আর ভি এর মাঝে আমার কি করতে হবে, ফাইন্ড করতে হবে T2 সমান সমান কত। আমার ফাইন্ড করতে হবে কি T2 সমান সমান কত। দেখো তাহলে তুমি টি আর ভি এর সম্পর্ক, টি আর ভি এর একটু আগে সম্পর্ক দেখলাম। দেখো আচ্ছা এটা এখানে এটা একটু সরিয়ে নি, হ্যাঁ এটা এটা এই গেল এই গেল, আচ্ছা যাই হোক ও থাক ওখানে। তাহলে এখানে দেখো T1 V1 গামা মাইনাস 1 সমান সমান T2 V2 গামা মাইনাস 1, সম্পর্কটা এটা। এখান থেকে আমি শুধুমাত্র কি বের করব, চূড়ান্ত তাপমাত্রা অর্থাৎ T2 এর মান। T2 সমান সমান T1 ইন্টু দেখো ভাইয়া V1 বাই V2 গামা মাইনাস 1। এখানে কি গামা এর মান উল্লেখ করে দেওয়া আছে? দেখো কত পারমাণবিক কথা উল্লেখ নাই, না হলে কত ধরে নিতে বলেছি 1.4। তাহলে দেখো T2 এর মান কত আসবে, T1 কত, ওই যে 360.23 গুণন V1 বাই V2 এর মান বের করলাম কত 1/2, তাহলে 1/2 1.4 মাইনাস 1। তাহলে দেখো তো ভাইয়া T2 এর মান কত আসে, একটু ক্যালকুলেটর সরাসরি করো, 360.23 গুণন তোমার 1/2 তোর পাওয়ার 1.4 মাইনাস 1, তাহলে আসে কত, সরাসরি আসে 273 কেলভিন। দেখো 273 কেলভিন, কিন্তু দেখো এখানে কেলভিনে কোনো মান দেওয়া নেই, অপশনে কেলভিনে কোনো মান দেওয়া নেই, সেলসিয়াসে। তাহলে এই কেলভিনকে 273 দ্বারা বিয়োগ করে দিলে তুমি পাবা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তুমি পাচ্ছ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যান্সার কত তোমার এ। এখানে বোঝোনি এমন কিছু কি আছে না, সবার আগে হঠাৎ দেখার কারণে তুমি বুঝলা যে এটা কি প্রক্রিয়া, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা একটা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। প্রক্রিয়া তুমি আইডেন্টিফাই করার পরে কি কি দেওয়া আছে সেটা তুললা। দেখো T1 এর মানটা দেওয়া আছে, V2 এর সাথে V1 এর সম্পর্ক, অর্থাৎ V1 V2 তো তুমি জানো অনুপাত আকারে, সেক্ষেত্রে এবার টি আর ভি এর সম্পর্কটা করে দিলে অ্যান্সার চলে আসছে। কোথায় আসছে এটা দেখো, বুয়েট, এটা প্রিলিমিনারিতে এরকম কোশ্চেন এখন বুয়েট দেয়, যেটা হচ্ছে মানে তোমার 19 মানে 9 আর 10 2009-10 সালে যেটা আসছিল ওদের এই সেশনে, সেক্ষেত্রে সরাসরি রিটেন আসতো, কিন্তু ওই সময় এমসিকিউ ছিল না, ঠিক আছে। কিন্তু এখন প্রিলিমিনারিতে এই ধরনের কোশ্চেন দেয়। তো একটু যদি তোমাকে জানো যে তুমি ম্যাথটা পারবা, কিন্তু ম্যাথের প্রসেসটা দেখো অনেক বড়, তার শর্টকাট নাই, তুমি তো এখান থেকেই শুরু করা লাগবে, তাই না? মিনিমাম তো তোমাকে 4টা লাইন করা লাগবে, 4টা লাইন করতেও কিন্তু টাইম লাগবে, ঠিক আছে। সেক্ষেত্রে একটু যখন ক্যালকুলেটর চাপবা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। আর এই গামার মানটা ঠিক রাখবা, যেন এমন না হয় যে গামা মাইনাস 1 তোমার পরীক্ষার হলে এটা ব্রেনে চলে আসছে 1 মাইনাস গামা, সব কিন্তু বলে যাবে। তাহলে 24 শেষ, এখন 25। দেখো কোনটি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সমীকরণ। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সমীকরণ হচ্ছে যে এন্ট্রপির সূত্র, ds সমান সমান তোমার dq বাই t, আছে এন্ট্রপির সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা কোথাও প্রথমেই আছে 2021 সালে তোমার যশোর বোর্ড এটা দিছিল, এবং এরকম সরাসরি সূত্র খুবই আসে, যেগুলো কমন জানা দরকার সেগুলো দিয়ে দেয়। তাহলে এটা গেল। এখন 26 দেখো, স্বতঃস্ফূর্ত পরিবর্তনে কি ঘটে। সিলেট বোর্ড 2017 সালের বাসিন্দারা এটা জানতে চাইছিল যে স্বতঃস্ফূর্ত পরিবর্তনে সব সময় এন্ট্রপি বৃদ্ধি পায়। কি হয়? এন্ট্রপি বৃদ্ধি পায়। এন্ট্রপির আরেক নাম দেখো বিশৃঙ্খলা। এন্ট্রপির আরেক নাম কি? বিশৃঙ্খলা। যদি বলে বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, মেনে নিলাম বৃদ্ধি পায়। যদি বলে তোমার এন্ট্রপি বৃদ্ধি পায়, তাহলে মেনে নিলাম এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে দুটোই একসাথে আছে তোমার জানানোর জন্য। পারবা না? আশা করি পারবা। তাহলে 26 শেষ। এখন তুমি পড়বা হচ্ছে 27, কার্নোচক্রের চতুর্থ ধাপে কি ঘটে। কার্নোচক্রের চতুর্থ ধাপে কি ঘটে? তো দেখো তোমাকে সরাসরি বলবো, এটা হচ্ছে, দাঁড়াও, পিভি আমি একটা ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে, পিভি। সেক্ষেত্রে এটা এখানে একটা
দেখো আচ্ছা, চিত্র খুবই বিচ্ছিরি। যদি এটা হচ্ছে তোমাকে এইভাবে আঁকতে দেওয়া হয়, দেখো মনে করো এই একটা প্রসেস, ঠিক আছে, এটা মনে করো তোমার সেই কার্নের চক্র। চিত্র খুব খারাপ হয়েছে, এটা কিছু মনে করো না। দেখো এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, আর এটা হচ্ছে 4। তো প্রথম যে ধাপ সেটা এখান থেকে হয়। এই ধাপে কি হয়, এখানে সমষ্ণ প্রসারণ। প্রথম ধাপে কি হয়, সমষ্ণ প্রসারণ কি ঘটে, প্রসারণ। এটা হচ্ছে তোমার ধাপ নাম্বার 1, সমষ্ণ প্রসারণ। আর দ্বিতীয়টায় রুদ্ধতাপীয় প্রসারণ কি ঘটে, আচ্ছা এই চিত্রটা এমন হবে, এটা হবে রুদ্ধ তাপীয় প্রসারণ। এটা হচ্ছে তোমার ধাপ 2। আর এই জায়গায় তোমার সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন কোথায় হয়, ধাপ 3-এ। আর শেষ যে ধাপে সেটা হয় রুদ্ধতাপীয় সংকোচন। কি হয়, রুদ্ধতাপীয় সংকোচন, সেটা হয় তোমার কত নম্বরে, 4-এ। তাহলে যে 4টা মানে তোমার সম্পর্ক আছে, যে প্রথমটা কি সমষ্ণ প্রসারণ, দ্বিতীয়টায় রুদ্ধতাপীয় প্রসারণ, 3 নম্বরে তোমার আবার সমষ্ণ সংকোচন, এবার আবার রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে আবার জায়গায় চলে যায়, ঠিক আছে। তাহলে এই যে ধাপ যদি এইভাবে আসে, চতুর্থ ধাপের কথা না বলে যদি অন্য কোনো ধাপের কথা বলে, এবার থেকে পারবা, আশা করি পারবা। তাহলে চতুর্থ ধাপে কি ঘটে, রুদ্ধতাপীয় সংকোচন ঘটে। রুদ্ধতাপীয় সংকোচন, সমষ্ণ সংকোচন কোথায় ঘটতো, 3 নম্বরে। রুদ্ধতাপীয় প্রসারণ ঘটতো কোথায়, 2 নম্বরে। সমষ্ণ প্রসারণ ঘটতো 1 নম্বরে, ঠিক আছে, পারবা। এখন আমরা পড়বো 28। দেখো বুয়েটের নাম শুনলেই কিন্তু ভয় পেও না, ঠিক আছে। 10-11তে বুয়েটে আসছিল, কেমন দেখো, রুদ্ধতাপ প্রক্রিয়ায়, মানে এটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গামা এর মানটা দেখাই বা দিয়ে দিছে। ও দিলেও সমস্যা ছিল না, না দিলেও সমস্যা না, আমরা জানি গামা যদি না দেওয়া থাকে 1.4। এখন দ্বিপরমাণু গ্যাসের চাপ দেখো ভাইয়া 0.5% বৃদ্ধি করা হলে গ্যাসের আয়তন কমবে কত, আয়তন কমবে কত। তো এখানে দেখো চাপ বৃদ্ধি করেছে, কিন্তু চাপ কত ছিল এটা বলেনি, ঠিক আছে। সেটা আমরা ধরবো পরিবেশের চাপ ছিল P1, সেটা 1 atm ধরে নিলাম। এখন চাপ 5% 0.5% বৃদ্ধি করার কারণে এটা হলো 1 + 0.5 গুণন 1/100, কারণ এই পার্সেন্টেজকে তোলার জন্য 100 দ্বারা ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা তোমার কাছে আসে 1.005 atm। তাহলে চাপ ধরলো এত, ঠিক আছে। দেখো গুণ 1/100, আমাদের এটা ঠিক আছে। তো এত atm। তো এখন দেখো করব কি, আমার হচ্ছে গ্যাসের আয়তনের সাথে সম্পর্ক নিতে বলছে, যে আয়তন কত পরিবর্তন আসবে। তাহলে এটা কি প্রক্রিয়া ছিল, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ছিল। দেখো ভাইয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি আর ভি এর সাথে সম্পর্ক ছিল কি, P1 V1 গামা সমান সমান P2 V2 গামা, বুঝতে পারছো। এখন তোমার কাজ হচ্ছে যে মানে V2 আর V1 এর মাঝে সম্পর্ক স্থাপন করা। কি করা, V2 আর V1 এর মাঝে সম্পর্ক স্থাপন করা। তাহলে দেখো এখানে দেখো P1/P2 রে আমি এক জায়গায় রাখলাম, আর এখানে তোমার কাছে কি করলাম, দেখো V2/V1 রে এক জায়গায় করলাম, উপরে গামা দিয়ে দিলাম। এখন আমি ওই গামাটার এই পাশে উল্টাই দিব, কারণ আমার V এর মান লাগবে। V2/V1 সমান সমান দেখো P1/P2 এর 1/গামা আকারে চলে আসলো। কি আসলো, 1/গামা, ঠিক আছে। এখন তুমি মানটা বসাবা, দেখো V2/V1 সমান সমান আসলো কত, P1 এর মান হচ্ছে 1 আর P2 এর মান 1.005। এইবার 1/গামা মানে হচ্ছে 1.4, গামার জায়গায় মানটা বসালাম। এটা একটু ক্যালকুলেট করে আমাকে দাও, তাহলে V2/V1 এর মানটা কত আসে, এটা একটু ক্যালকুলেট করে আমাকে দাও। দেখো আমিও তোমাদের সাথে করি, 1/1.005 টু দি পাওয়ার 1/1.4,
যদি হয় এটা আসে দেখো 1.996, ঠিক আছে। এখন তাহলে V2 এর মান কত আসলো 0.996 V1। তাহলে তোমরা প্রথমে এতটুকু বুঝতে পারছো যে V2 এর মান কমে গেছে, কারণ 0.996 ইন্টু V1, তাহলে V2 এর মান কমছে, এটা শিওর পাইছো। এবার কত কমবে এটা একটু বের করতে বলছে, তাহলে কত কমবে, তাহলে আমি এখানে আর একটা কাজ করি। দেখো এই পাশে একটা দাগ দিয়ে নিলাম, তোমরা হয়তো বা এখানে দেখতে পারছো, ঠিক আছে। দেখো ভাইয়া এটা যদি, আচ্ছা এখানে দাগ না দিয়েই করি। দেখো এই জায়গাটা খেয়াল করো, এখানে যদি তুমি দেখো তাহলে আমরা এখানে পার্সেন্টেজ বের করব, যে আগে ছিল V1 মাইনাস আমার হইছে 0.996 V1 ডিভাইডেড বাই V1 তোমার ইনটু 100%, কত 100। তাহলে এটা তুমি একটু ক্যালকুলেশন করো, 1 মাইনাস 0.996 ডিভাইডেড বাই 1 গুণন 100, তাহলে কত আসে, দেখো এটা 0.36% চলে আসবে। কত আসবে 0.36%। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা একটু কালার পেন দিয়ে এই পাশে আলাদা করে দিচ্ছি, ঠিক আছে। এই যে তাহলে পুরো ক্যালকুলেশনটা কিন্তু একটু লম্বা ছিল, একটু লম্বা ছিল। ভাই বইতে আসছে, এত সহজ তো দিবে না, তাই না। আমি তোমাদেরকে বলছিলাম কি ইজি, মিডিয়াম অ্যান্ড হার্ড, তিনটাই আছে, ঠিক আছে। হার্ড গেল একটা, হার্ড লেভেলের। দেখো এখানে ওই যে 0.5% চাপ যে বৃদ্ধি করা হলো, এটা দেখে কিন্তু অনেক মানুষ মনে করো যে প্যানিক অ্যাটাক খাবে শুরুতে, ঠিক আছে। গেল 28। এখন তুমি করবা হচ্ছে 29। দেখো একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু তোমার হচ্ছে 600 কেলভিন তাপমাত্রায় উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে শীতল আধারে 300 জুল তাপ বর্জন করে, ঠিক আছে। এখন ইঞ্জিনটির দক্ষতা বের করো। সুন্দর একটা ম্যাথ। এতক্ষণ পর্যন্ত ইঞ্জিনের দক্ষতা এখনো আসছিলাম না, এবার চলে আসছি, ঠিক আছে। তাপীয় ইঞ্জিনের দক্ষতা, কার্নো ইঞ্জিনের দক্ষতা, আবার রেফ্রিজারেটরের যে কার্যকৃত সহগ সম্পর্কিত যে ম্যাথ আছে, এখান থেকে ভালো মানের ম্যাথ দিছি, ঠিক আছে, সাথে থাকো। এখন দেখো ভাইয়া শুরুতে কি বলছে, যে তুমি যদি দক্ষতা বের করতে চাও, দক্ষতার সাথে দুটো রাশির সম্পর্ক পাবা। তাপমাত্রার মাধ্যমে দক্ষতা বের করতে পারবা তুমি, এবং তুমি কি করতে পারো, শক্তি মাধ্যমেও দক্ষতা বের করতে পারো। এখন আমরা করব কি, দেখো যে উৎসের তাপমাত্রা দেওয়া রয়েছে, তোমার ইঞ্জিনের কার্যকর বস্তু এত তাপমাত্রার উৎস হতে এত জুল এবং এত তাপমাত্রা। দেখো আমি তাপমাত্রা দিয়ে করি, উৎসের তাপমাত্রা T1 সমান সমান 600 কেলভিন দেওয়া রয়েছে, আর তোমার গ্রাহকের বা তাপ আধারের যেখানে তাপ বর্জন করা হয় সেটা, আচ্ছা তাপমাত্রা এখানে দেওয়া নেই, সো এই প্রসেসে আমি যাইতে পারবো না। এখন আমি চেষ্টা করব তাপ দিয়ে করতে। Q1 উৎস থেকে কত পরিমাণ তাপ নেওয়া হয়েছে, দেখো 1200 জুল, 1200 জুল। এইবার তোমার Q2 তে কি পরিমাণ তাপও ছেড়ে দিছে, দেখো 300 জুল তাপ ছেড়ে দিছে, শিট 300 জুল তাপ ছেড়ে দিছে। এক্ষেত্রে তুমি এটা এর মান বের করবা কিভাবে, 1 মাইনাস Q2 বাই Q1 ইনটু পার্সেন্টেজের জন্য 100 দিলাম। তাহলে এখন শুধু মানটা বসাবা, যে 1 মাইনাস Q2 এর মান 300 আর এটা হচ্ছে 1200 গুণন 100, তাহলে তোমার কাছে মান কত আসে, দেখো 1 মাইনাস 300 ডিভাইডেড বাই 1200, 1 মাইনাস 300 ডিভাইডেড বাই 1200 গুণন 100, তাহলে 75%। কত আসে 75%। কত আসলো 75%। এইবার তোমার কাছে যদি T2 দেওয়া থাকতো, তাও তুমি এখান থেকে T2 এর সাহায্য বের করতে পারতা, এটা সমান সমান কি লিখতা, 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তুমি এটাও বের করতে পারতা, তার আগে তোমাকে T2টা বের করে নিয়ে আসতে হতো। তা আমার যেহেতু কিউ এর সাহায্যে সব দেওয়াই আছে, আমি কেন টিতে যাব, তাই না। তো আমি শুরুর দিকে দেখতে পাই নাই, যে ওর জন্য ওটা T1টা লিখে ফেলেছি, ঠিক আছে। এই ম্যাথটা আবার পরে আসছে, পরে আমরা T2 এর মান বের করতে হবে। তো বরিশাল বোর্ড 2021 সালে এটা দিছিল, এবং খুবই খুবই অসাধারণ একটা ম্যাথ, চমৎকার ম্যাথ। সেটা হচ্ছে দক্ষতা নির্ণয় করার জন্য, দক্ষতা থাকবেই। এখন শেষ, পরের ম্যাথটা একই জিনিস। দেখো ওই শীতল তাপ আধারে তাপমাত্রা কত, অর্থাৎ T2 এর মানটা কত, ওই যে ওখানে আমরা লিখে আসছিলাম সেটা চাচ্ছে।
দেখো ভাইয়া, যখন এরকম ম্যাথ আসবে সেক্ষেত্রে কি কি দেওয়া আছে আগে তুলে নিবা। T1 এর মান দেওয়া রয়েছে কত, 600 কেলভিন। T2 এর মানটা আমাকে বের করতে হবে, শেষ। আবার এখানে দেখো ওই T1 থেকে কি পরিমাণ তাপ নিয়েছিলাম আমরা, 1200 জুল পরিমাণ তাপ নিয়েছি, এবং Q2 এর পরিমাণটা কত ভাইয়া, এখানে দেখো 300 জুল, শেষ। এবার এর সাথে যে সম্পর্কটা দেখো, যখন যখন কোনো প্রক্রিয়া বলে দেবে না, এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হিসেবে আমরা বিবেচনা করব, এবং সেক্ষেত্রে দেখব যে তোমার তাপমাত্রা আর তাপ সমানুপাতিক, শুধু এই ক্ষেত্রে প্রত্যাবর্তী প্রক্রিয়ায়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা লিখব কি, যে Q1 বাই Q2 সমান সমান T1 বাই T2, ঠিক আছে। তাহলে আমরা এখানে বের করব T2 এর মানটা। T2 এর মান যদি তুমি বের করতে চাও তাহলে এমন আসবে যে Q2 বাই Q1 গুণন তোমার T1, ঠিক আছে। তাহলে এখানে মানটা বসাও। Q2 এর মান কত ছিল, 300 ভাগ 1200। T1 এর মান কত ছিল, 600। তাহলে তোমার T2 এর মান কত আসবে, T2 এর মান কত আসবে, দেখো এটা একটু করো, যে 300 গুণন 600 ডিভাইডেড বাই 1200, 150, কত, 150 কেলভিন। কি আসলো, 150 কেলভিন। দেখো এই কোয়ালিটির ম্যাথগুলো আসবে, এগুলো হচ্ছে যে একটু আগেই বলে আসছিলাম যে উদ্দীপক আকারে, যে একটা উদ্দীপক দেওয়া থাকবে 1 এবং 2 সমাধান করো, বা নিচের দুইটি এমসিকিউ সমাধান করো, এমন কোয়ালিটির, ঠিক আছে। তাহলে 30 গেল, আমাদের কাছে আর মাত্র 20টা ম্যাথ আছে, ঠিক আছে। ওকে, এখন দেখো 31, আমি একটু এবার খুব দ্রুত যাওয়ার চেষ্টা করি। দেখো ভাইয়া, যে গৃহীত তাপ যদি Q1 হয় এবং বর্ধিত তাপ যদি Q2 হয়, তাহলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত। যদি Q এর সাহায্যে অর্থাৎ তাপের সাহায্যে তোমাকে দক্ষতা বের করতে বলে, তাহলে দক্ষতার সূত্রটা কেমন, যে 1 মাইনাস, মূলত এটা কিভাবে আসে আমি একটু দেখাই, ঠিক আছে। মনে করো সরাসরি তুমি যেটা চাচ্ছ সেটা এইটা হচ্ছে কৃত কাজ ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, এটাই হচ্ছে তোমার দক্ষতা, যে কৃত কাজ ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। এখন এই কৃত কাজটা হচ্ছে W, যে পরিমাণ তাপ সিস্টেম গ্রহণ করেছে আর যে পরিমাণ তাপ সিস্টেম থেকে বের হয়ে গেছে, Q1 মাইনাস Q2, ঠিক আছে। তাহলে W এর জায়গায় বসাতে পারো Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। এখন দেখো Q1 এই পাশে কেটে যায়, আর এখানে থাকে তোমার Q2 বাই Q1। তাহলে এখানে দেখো কোনটা, এই যে ডি নম্বর অপশনে তোমার এটা সমান সমান 1 মাইনাস Q2 বাই Q1। এখন যদি পার্সেন্টেজে নিয়ে আসতে চাও তাহলে কি করতে পারো, 100 দ্বারা গুণ করতে পারো, ঠিক আছে। 100 যে থাকবেই ম্যান্ডেটরি না। তাহলে আমার 31 শেষ। এখন আমরা করব হচ্ছে 32। দেখো কোন সূত্রকে কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন অর্থাৎ হিট ইঞ্জিন আর রেফ্রিজারেটর তৈরি করা হয়। এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে কাজে লাগিয়ে, কত, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে কাজে লাগিয়ে কি করা হয়, হিট ইঞ্জিন আর তোমার রেফ্রিজারেটর তৈরি করা হয়। এটা সিলেট বোর্ড 2016 সালে, যে তোমার বেসিক নলেজ আছে কিনা। তাহলে দেখো তাপগতিবিদ্যার 3টা সূত্র দিয়ে কিন্তু আমরা কাজ করিয়েছি, কেমন, শূন্যতম সূত্র দিয়ে থার্মোমিটার তৈরি করলাম, তারপরে প্রথম সূত্র দিয়ে কি করছিলাম, তাপ ও কাজের মাঝে সম্পর্ক করছি, আর দ্বিতীয় সূত্র দ্বারা কি করলাম, হিট ইঞ্জিন তৈরি করলাম আর রেফ্রিজারেটর তৈরি করলাম, ঠিক আছে। তাহলে 3টারই ব্যবহার শিখছি, এবং 3টার ভিতরে একটা বেসিক তো আসবেই, খেয়াল রেখো। এখন দেখো 33, একটি রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ K এর মান দেওয়া রয়েছে 2.5। এটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতি চক্রে 500 জুল তাপ অপসারণ করলে প্রতি চক্রে সরবরাহকৃত কৃত কাজের পরিমাণ কত, যেটা তোমাদের ঢাকা বোর্ডে 2016 সালে আসছে। দেখো ভাইয়া, তাহলে তুমি কার্যকৃত সহগের সূত্র যদি পড়ে থাকো তাহলে দেখবা যে উপরে তোমার হচ্ছে গৃহীত তাপ ডিভাইডেড বাই কৃত কাজ, এটাই হচ্ছে তোমার কার্যকৃত সহগের ফর্মুলা ছিল। তো এখন আমার কৃত কাজটা বের করতে বলছে, অর্থাৎ W যদি আমি বামে নিয়ে আসি এবং Q1 বাই K করি, তাহলে দেখো তো ভাইয়া Q1 এর মানটা কত, সরি Q2 এর মানটা কত, এটা Q2, মানে ওই যে ঠান্ডা বা তুমি তাপগ্রাহকে কি পরিমাণ তাপ অপসারণ করেছো সেটা হচ্ছে 500 জুল, তাহলে 500 জুল দিয়ে দিলা। আর তোমার কে কার্যকৃত সহগ কত,
2.5। তাহলে দেখো 500 কে 2.5 দ্বারা ভাগ করে দাও, 500 ডিভাইডেড বাই 2.5 যদি করো তাহলে কত আসে, 200 জুল। এটাই হচ্ছে তোমার কৃতকাজ। তাহলে তোমাকে বলেছে শুধুমাত্র কার্যকৃত সহগ দেওয়া আছে, আর একটা তাপ আধার আছে যেখানে তুমি 500 জুল তাপ ছেড়ে দিচ্ছ, কত নিছো সেটা বলে দেয়নি, তাপ ছেড়ে দিচ্ছ কত, 500 জুল। সেক্ষেত্রে তোমাকে বলছে তুমি কি পরিমাণ কাজ করেছো এটা বের করো। তো আমি দেখলাম কার্যকৃত সহগের সাথে কাজের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এটা, ওর সাহায্যে আমি কি করলাম, ডাব্লিউ এর মানটা বের করতে পারলাম, সেটা কত, 200 জুল। তাহলে 200 জুল আমার অ্যান্সার শেষ। ঢাকা বোর্ড 2016 সালে 33 নম্বর ম্যাথে এটা আসছে। এখন দেখো 34, যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় বা, তাহলে ইঞ্জিনের দক্ষতা কত হবে? এটা সম্ভবই না। দ্বিতীয় সূত্র এভাবে বলছে যে এমন কোনো ইঞ্জিন সম্ভব নয়, মানে যেখানে তুমি সম্পূর্ণ তাপকে কাজে রূপান্তরিত করতে পারবা। তার মানে কিছু তোমার অপচয় হবেই, বাইরে পরিবেশকে দেওয়া লাগবে, ঠিক আছে? তো এখানে দেখো যদি তাপ বর্জিত না হয় সেক্ষেত্রে দক্ষতা কত আসবে? দক্ষতা সমান সমান আমরা জানি 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 গুণন তোমার 100%। সেক্ষেত্রে যদি বলছে বর্জিত না হয়, অর্থাৎ তুমি বাইরে কোনো তাপ দাওনি, তাহলে এটা 0 জুল। Q2 এর মান কত জুল? 0 জুল। তাহলে যদি 0 হয় তাহলে দেখো তো 0 ভাগ Q1 ইন্টু 100%, তাহলে কত, এটা তো সম্পূর্ণ 0 হয়ে যায়, 1 গুণন 100%, তাহলে তোমার কাছে টোটালি থাকে হচ্ছে 100%। তাহলে দক্ষতা 100% মানে আমি যে পরিমাণ শক্তি সরবরাহ করছি ইঞ্জিনে সে পরিমাণই কাজ হচ্ছে, এটা পসিবলই না, ঠিক আছে? এজন্য দক্ষতা কখনো 100% হয় না। যেহেতু আমার এখানে বলছে যে 100% কখন হওয়া সম্ভব, যখন দেখবো আমার বর্জনকৃত তাপ 0, অর্থাৎ আমি যদি কোনো তাপ না দিই তাহলে 0 হয়। এখন 35 নম্বর দেখো, পানির ত্রৈধ বিন্দুতে চাপ কত, আবার বলতে পারে তাপমাত্রা কত। তাপমাত্রা কত বলতে পারে, দেখো যশোর বোর্ড 2017 সালে আসছে, এই দুটো প্রশ্ন খুব আসে যে ত্রৈধ বিন্দুতে চাপ আর ত্রৈধ বিন্দুতে তাপমাত্রা, এটা গুলাই ফেলো। দেখো ত্রৈধ বিন্দুতে চাপ একদম সরাসরি মুখস্থ, সেটা হচ্ছে 4.58 মিলিমিটার। কেউ আবার যদি ভালোভাবে মুখস্থ না করে তার এতটুকু মনে থাকবে, বাট এই মিলিমিটার ছিল না সেন্টিমিটার ছিল না শুধু মিটার ছিল এটা মনে থাকবে না। তাহলে তোমাকে চাপটা মনে রাখতে হবে 4.58 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? এখন এখানে তাপমাত্রাও একটা নির্দিষ্ট, সেটা 273 পয়েন্ট কত, 16 কেলভিন, 273.16 কেলভিন, ঠিক আছে? তাহলে তাপমাত্রা আর এটা একটু মুখস্থ করে নিও, গেল এটা। তাহলে দেখো 36 খুবই সুন্দর এবং এন্ট্রপির ভিতরে, আমরা খুবই লাস্টের দিকে আসি। দেখো প্রশ্নটা কি ছিল ভাইয়া, 0.01 কেজি পানিকে, 0.01 কেজি পানিকে যদি তুমি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করো তাহলে এন্ট্রপির পরিবর্তন কত, এন্ট্রপির পরিবর্তন কত হবে? এখন দেখো এটা হচ্ছে এম এর মান 0.01 কেজি, তাপমাত্রা ছিল T1 273 কেলভিন, 0 কে করে নিলাম, আর T2 দেওয়া ছিল 10 অর্থাৎ 283 কেলভিন। আর এন্ট্রপি সূত্র কি, DS সমান সমান যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে ms ln T2 বাই T1। ফর্মুলা কিন্তু তোমাকে মুখস্থ রাখা লাগবে, যখন এই অধ্যায়টা তুমি শুরু করতে যাবা তোমার খাতার যে সব নোট আছে সেগুলো একটু পড়ে নিলে ভালো হয়, তাহলে ফর্মুলাগুলো খুব দ্রুত তুমি রিলেট করতে পারবা। দেখো ভাইয়া ms ln T2 বাই T1, m এর মান কত ছিল 0.01 কেজি, আর তোমার s এর মান আপেক্ষিক তাপ পানির জন্য 4200 ছিল, এবং লন T2 এর মান কত পাইলাম 283, আর এটা হচ্ছে 273। কিছু করবা না, শুধু ক্যালকুলেটর চাপবা, শুধু ক্যালকুলেটর 0.01 গুণ 4200 গুণন তোমার হচ্ছে লন 283 ডিভাইডেড বাই 273। দেখো 1.51 কত 51 জুল পার কেলভিন, 1.51 কত 1.51, এই দেখো ডি নম্বরে আছে। ক্যালকুলেশনগুলো একটু খেয়াল রেখে করবা, আর সূত্রগুলো একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? যেমন এন্ট্রপির পর যদি তাপমাত্রার পরিবর্তন হয় সেটা হচ্ছে ms ln T2 বাই T1, তাহলে এটা যদি একটু মনে রাখতে পারো শুধু মানটা বসাই দিলে অ্যান্সার চলে আসবে। এটা ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসছিল।
তাহলে এটা শেষ। এবং 37 দেখো একটি তাপীয় ইঞ্জিন যদি 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত তাপ গ্রহণ করে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ বর্জন করে এবং কিছু সময় পর তাপ গ্রহকের তাপমাত্রা দেখা গেল 137 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো এবং ইঞ্জিন কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ তোমাকে বের করতে বলছে যে কাজের পরিমাণ কত। যদি ইঞ্জিন থেকে কাজের পরিমাণ বের করতে হয় তাহলে W সমান সমান তোমাকে Q1 মাইনাস Q2 করা লাগবে, ঠিক আছে। তো এখন Q1 এর মান সরাসরি 500 দেওয়া আছে, কিন্তু Q2 এর মান দেওয়া নেই, এটা আমার বের করে নিয়ে আসা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এখন করব কি Q2 বাই Q1 সমান সমান T2 বাই T1 করব। এটা আমরা একটু আগেই করে আসছি, সো এখানে কিছু বলার নাই, তোমরা শুধু ক্যালকুলেশন করবা। এটা হচ্ছে কত হয়ে যায় তাহলে, Q1 এর মান হচ্ছে 500 জুল গুণন T2 এর মান কত, T2 এর মানে T2 কিন্তু এইটা তাপ গ্রাহকে যে তাপমাত্রাটা ছিল, পরে কি আসছে সেটা আমি কনসার্ন না, যে শুরুতে তাপ গ্রাহকে তাপমাত্রা কত ছিল আর উৎসের তাপমাত্রা কত ছিল। উৎসের তাপমাত্রা ছিল 327। তাহলে আমি একটু এখানে লিখে নিই, T1 ছিল 227 যোগ 273, তাহলে এটা করো 0 আর 600 কেলভিন। আর T2 এর মান হচ্ছে 27 যোগ 273, আচ্ছা 73, তাহলে এটা কত আসে 300 কেলভিন। এইবার তুমি T2 এর জায়গায় বসাবা 300 এবং T1 এর জায়গায় বসাবা 600। তাহলে দেখো ভাই এখন প্রবলেমটা কোথায়, সেটা হচ্ছে 500 গুণন 300 ডিভাইডেড বাই 600, তাহলে 250। Q2 এর মান কত আসলো 250 জুল। এবার আমার কাছে চাইছে কি কাজের পরিমাণ বের করো, তাহলে কাজ, অতএব আমরা কাজ সমান W সমান সমান কি জানি, Q1 মাইনাস Q2, অর্থাৎ Q1 এর মান ছিল আমার 500 আর Q2 আমি একটু আগে পাইলাম 250, তাহলে টোটাল মান আমার কাছে আসলো 250 জুল। কৃত কাজের মান কত 250 জুল, এই যেটা কত আসছে 250 জুল। আমি অনেক কথা বলতে বলতে অনেক ক্লান্ত হয়ে গেছি, হ্যাঁ সাউন্ডটা এখন আসতে হইতে পারে, কিছু মনে করো না। দেখো একটু ধৈর্য ধরে করো আর 10টা ম্যাথ। 38 দেখো 127 ডিগ্রি সেলসিয়াস এবং 427 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যরত একটি ইঞ্জিনের সম্ভাব্য সর্বোচ্চ দক্ষতা কত হবে। চুয়েট 15-16তে আসছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এইগুলা, কুয়েট চুয়েট রুয়েট। এখন দেখো ভাইয়া দক্ষতা এটা সমান সমান 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100। এখানে শুধু মানটা বসাবা আর কিচ্ছু করবা না। দেখো অবশ্যই কেলভিনের মান বসানো লাগবে। কিসের মান, অবশ্যই তোমাকে কেলভিনের মান বসাতে হবে ভাইয়া। কেলভিন দেখো T2 বলছে কত 127 ডিগ্রি সেলসিয়াস, একটু লিখে নিই, T2 এর মান 127 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তুমি এখানে লিখতে পারো 127 যোগ 273 করে দাও, 127 যোগ 273, তাহলে এখানে আসে 400 কেলভিন। আর T1টা তুমি লিখতে পারো কত, এই যে 427 ডিগ্রি সেলসিয়াস ছিল, এটারে তুমি কেলভিন করবা, 427 যোগ 273 কত হয় 700, এটা হচ্ছে তোমার 700 কেলভিন। তাহলে এখানে লেখো T2 এর মান তোমার 400 আর এটা হচ্ছে তোমার 700 গুণন 100। এইবার একটু ধরে ক্যালকুলেশনটা করে দাও, 400 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 700 গুণন তোমার 100, তাহলে কত আসে 42.85%। কত, এই যেটা বি নম্বরে 42.something%। পারবা, খুব ইজি, এখানে কিন্তু সরাসরি মান দেওয়া ছিল, বের করে দিছো। এখন 39 দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত হবে, যেখানে বাষ্পীভবনের সুপ্ত তাপ দেওয়া রয়েছে এত জুল পার কেজি পার কেলভিন, সেটা আসছে চট্টগ্রাম বোর্ড 2021 সালে, এবং এটা একটা ভালো টাইম খাওয়ার একটা ম্যাথ, ঠিক আছে। দেখো
তোমাদের টাইম খাওয়ার জন্য এই ম্যাথটা নিয়ে আসা, এবং এটা হার্ড লেভেলের। কোন লেভেলের? হার্ড। দেখো ভাইয়া, তাহলে সবার আগে তোমাকে বলছে দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হবে। 100 ডিগ্রি সেলসিয়াসের পানি না, কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে হবে, এটা হচ্ছে মেন প্রবলেম। তাহলে সবার আগে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মানে পানি অবস্থায় আমরা এন্ট্রপি বের করব। তাহলে এন্ট্রপি DS1 সেটা হচ্ছে ms ln T2/T1। সেক্ষেত্রে দেখো T2 এর মান তোমার 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 373 কেলভিন, আর T1 এর মানটা কত? T1 এর মান হচ্ছে পূর্বে ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি মানে কত ভাইয়া? 93 কেলভিন। ঠিক আছে, 293 শেষ। আর এমটা কত কেজি ভরের? এম কই? 20 কেজি। এম এর মান হচ্ছে 20 কেজি। তাহলে যেগুলো আমার দেওয়া আছে সেগুলো আমি সাইড নোট করে নিলাম। এখন আমি শুধুমাত্র সূত্রে মান বসাবো। দেখো ভাইয়া, এম এর মান হচ্ছে 20, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200, পানির আপেক্ষিক তাপ S = 4200 জুল পার কেজি পার কেলভিন, এককটা লিখে নিও। এইবার তুমি করবা কি, লন T2 এর মান হচ্ছে 373 আর এটা 293। ক্যালকুলেশনটা তুমি করে দাও, ক্যালকুলেশন তুমি করে দাও। সেটা কি আসবে দেখো, 20 গুণন 400 গুণন লন 373 ডিভাইডেড বাই 293 যদি করো তাহলে তোমার কাছে কত আসে? 20278.088 জুল পার কেলভিন। এখানে তোমার কাছে একটা মান আসলো, এই মানটা তুমি নোট করে নাও, এই মানটা তুমি কি করে নাও? নোট করে নাও। এবার আমরা আরেকটা বের করব যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প করব। ঠিক আছে, তো দেখো এইবার আমরা বের করব DS2। DS2 হচ্ছে mLV ডিভাইডেড বাই তাপমাত্রা। তাপমাত্রার কোনো চেঞ্জ হয়নি এখানে। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 20 গুণন, দেখো LV এটাই হচ্ছে তোমার বাষ্পের সুপ্ত তাপ, 2.26 গুণন 10 টু দি পাওয়ার কত ভাইয়া? 6 ডিভাইডেড বাই তোমার তাপমাত্রা। তাপমাত্রা 100-তে অর্থাৎ 373। কত? 373। এবার এই ক্যালকুলেশনটা তুমি নিজে করো, যে 20 গুণন 2.26 গুণ 10 টু দি পাওয়ার কত? 6 ডিভাইডেড বাই 373। আচ্ছা, এটা হচ্ছে, আমি একটু মুছে দিয়ে আবার লিখি, এটা হচ্ছে 373। হ্যাঁ, তাহলে কত আসলো তোমার কাছে? 12117.6247 জুল পার কেলভিন। তাহলে এই যে এখানে DS2 এর মান কত আসলো ভাইয়া? DS2 এর মান কত আসলো? এইটা। এখন পুরো এন্ট্রপির পরিবর্তন কত হয়েছে এটা একটু যোগ করে দিবা। তাহলে আমরা বলবো পুরো এন্ট্রপির পরিবর্তন, একটু আমি একটা পৃষ্ঠা নিই। দেখো পুরো এন্ট্রপির পরিবর্তন DS = DS1 যোগ DS2। এখন DS1 এ আমাদের কত ছিল? এই যে 202, দেখো 20278.008, সরি একটা 08 দুইটা যোগ, পরে আমার কি আসলো? 12117 কত ছিল? 9.63 দিয়ে দিলাম, 9.63 করে দিলাম। তাহলে আমার এখান থেকে সব তোলা ঠিক ছিল। এখন দেখো ক্যালকুলেশনটা তুমি নিজে করো, এই দুটো যোগ করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার টোটাল এন্ট্রপির পরিবর্তন। তাহলে 20278.088 যোগ 12117.9.63 যদি হয় তাহলে কি আসে? 14157.718, ঠিক আছে, এত জুল পার কেলভিন।
তাহলে এটা কোথায় আছে দেখো। আচ্ছা, এটারে আমরা করি, মানে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় নিয়ে আসি। দেখো 1.4 গুণন 10 টু দি পাওয়ার কত হয়, 1 2 3 4 5 ঘরের দিকে আসছে, তাহলে 5 জুল পার কেলভিন। কোথায় আছে 1.4 গুণ 10 টু দি পাওয়ার 5, 1.4 গুণ 10 টু দি পাওয়ার 5, 1.4 গুণ 10 টু দি পাওয়ার 5, এই যে জুল পার কেলভিন, প্রথমটাই, এটা না, প্রথমটা 1.4 গুণ 10 টু দি পাওয়ার 5 জুল পার, ওমা ওটা জুল পার কেজি দেওয়া কেন, ওটা কেলভিন, এই জিটা আবার কোত্থেকে আসলো, এই জি নাই, ঠিক আছে, ওই জি না। তাহলে 39 গেল। এখন আমরা করব হচ্ছে 40 নাম্বার। একটি কার্নো ইঞ্জিন বাষ্পবিন্দু, বাষ্পবিন্দু আর বরফ বিন্দু, বাষ্পবিন্দু তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, বা তুমি এখানে লিখতে পারো 0 ডিগ্রি সেলসিয়াসকে 273 কেলভিন, আর বরফ বিন্দু হচ্ছে 373 কেলভিন, এদের মধ্যে তোমার দক্ষতা বের করতে হবে। দক্ষতা কি বের করবা, 1 মাইনাস তোমার হচ্ছে 273, দেখো 273 ডিভাইডেড বাই তোমার 373 গুণন 100%, তাহলে তুমি এখানে দক্ষতা পেয়ে যাবে। বাষ্পবিন্দু এবং বরফ বিন্দুর ভিতরে দক্ষতাটা আসে। এখন বাষ্পবিন্দু কত, বরফ বিন্দু কত যদি না জানো তাহলে কিন্তু পারবা না। 273 ডিভাইডেড বাই 373 গুণন 100, তাহলে তোমার কাছে আসবে 26.8096%। কোথায় আছে, এই যে এরা সাথে এক জোড়ে দিছে, 26.81% করে দিছে। কত পার্সেন্ট, 26.81%। এবার সমস্যা এখানে, এই প্রশ্নগুলোতে সমস্যা কি হয় সেটা হচ্ছে, দেখো এরা সরাসরি কিন্তু তাপমাত্রা বলে দেয়নি, সরাসরি তাপমাত্রা বলে দেয়নি। এক্ষেত্রে একটু প্রবলেম হয়, যে যাদের এগুলো একটু মনে থাকে না বা মনে নাই তারা কিন্তু এগুলো করতে পারবে না। সো এক্ষেত্রে তুমি যখন এই ম্যাথটা করতেছো, তুমি অবশ্যই এগুলো খাতায় লিখে রাখো, বরফ বিন্দু এত, তারপরে তোমার স্টিম বিন্দু এত, বা বাষ্পবিন্দু, ঠিক আছে। এগুলো যদি লিখে রাখো তো সহজেই পারবা। এখন যে প্রশ্নটা আসছে, এগুলো সব ভার্সিটির, দেখো বুটেক্সে 2016-17 সালে আসছিল। কি দেখো, একটি ইঞ্জিন তোমার হচ্ছে 4500 জুল তাপ শোষণ করে, তার মানে ওই সিস্টেমটা তাপ নেয় 4500 জুল এবং তাপ বর্জন করে 2500 জুল। তাহলে কাজের পরিমাণ কত, Q1 এর মান তোমার কাছে দেওয়া রয়েছে 4500 জুল, এবং তোমার কাছে Q2 এর পরিমাণ দেওয়া রয়েছে 2500 জুল। দেখো ভাই, এই দুটো দেওয়া রয়েছে, তাহলে কৃত কাজ কত। সিস্টেমটা আমি তোমাকে যদি একটু আঁকাই, দেখো এটা যদি একটা সিস্টেম হয় এবং এর ভিতরে মানে তাপ উৎস থেকে একে তাপ দেওয়া হচ্ছে মনে করো Q1 পরিমাণ, আর এটা পরিবেশে বর্জন করছে হচ্ছে Q2 পরিমাণ, পরিবেশে বর্জন করছে তোমার Q2 পরিমাণ, তাহলে এদিকে যে তোমার কৃত কাজ হবে কত, Q1 তুমি দিচ্ছ আর বেরোয় যাচ্ছে Q2 পরিমাণ, এটাই হচ্ছে তোমার কৃত কাজ। তাহলে কৃত কাজ W বের করে ফেলো। তাহলে W সমান সমান 4500 বিয়োগ 2500, বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত আসে, দেখো 4500 বিয়োগ 2500, তোমার সরাসরি কত আসে 2000 জুল। কত আসে 2000 জুল। এই যে প্রথম প্রশ্নটাই অ্যান্সার আমার। এটা এখানে কালি দিচ্ছে কে, এখানে না, তাহলে তোমার 1 নম্বর অ্যান্সার, ঠিক আছে, শেষ। এখন দেখো 42 আর 8টা, মানে 8 না আর 7টা, সরি 9টা এমন এমসিকিউ আছে। দেখো এন্ট্রপি সম্পর্কে তোমাকে কিছু বেসিক ধারণা থাকা লাগবে, এন্ট্রপি সম্পর্কে তোমার কিছু বেসিক ধারণা থাকা লাগবে। সেটা কি দেখো ভাইয়া, ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে বেসিকটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এন্ট্রপি একটি প্রাকৃতিক রাশি। ইয়েস, এটা একটা প্রাকৃতিক রাশি, এটা এবং দিন দিন এটা এন্ট্রপি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, যে এই কথাগুলো একটু মনে রাখবা। এবার বস্তুর তাপীয় ধর্ম বা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, যে তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যাবে না নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় যাবে, ঠিক আছে, এটা তাপের দিক সঞ্চালনের দিক নির্দেশ করে, ঠিক আছে, সত্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য, হ্যাঁ এটাও সত্য। কেমন, দেখো ভাইয়া, ডিএস সমান সমান বেসিক সূত্রে কি শিখে আসছিলা, 2 নম্বর সূত্র থেকে dQ/T, তাই না। তো এখানে যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেলায় আসবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয়, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেলায় তোমার তাপের পরিবর্তন শূন্য হয়,
তাপের পরিবর্তন কি হয়, শূন্য হয়। তো যখন তুমি ডিকিউ এর জায়গায় তুমি শূন্য বসাবা, দেখো ভাইয়া, তখন পুরো তাপ তোমার এন্ট্রপিটাই কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তোমার কাছে তখন পুরো এন্ট্রপিটাই কি হবে, শূন্য হয়ে যাবে। এই যে, তাহলে এটা একটু মনে রাখো। তাহলে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটাই সত্য, তাহলে ডি অপশনটা। বুঝতে পারছো? এখন আমরা যাব 43। দেখো এন্ট্রপির এসআই একক কোনটা। দেখো এন্ট্রপি ডিএস সমান সমান একটু আগে দেখলাম ডিকিউ বাই টি। এখন ডিকিউ মানে হচ্ছে তোমার তাপের একক, সেটা হচ্ছে জুল, আর তোমার তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাহলে কি আসলো, জুল পার কেলভিন। এককটা কি, জুল পার কেলভিন, বি নাম্বার। তাহলে এখন পরবর্তী ম্যাথ 44। দেখো কত বড় করে লিখছি, এন্ট্রপি হলো কি, এন্ট্রপির আরেকটা নাম রয়েছে, যে এন্ট্রপির আরেক নাম হচ্ছে বিশৃঙ্খলা। আবার একে এইভাবে দেখা হয়, তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাপ। কি, তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাপ। মনে রাখবা, এন্ট্রপির কিছু বেসিক বেসিক নাম ছিল, যেগুলো সব আমি এখানে ইনপুট করে দিয়েছি, শুধু এতটুকু জানলেই এনাফ, একদম ধরে ধরে শিখাইছি, ঠিক আছে, শেষ। তাহলে এন্ট্রপি কি ছিল, তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাণ। এখন 45, এন্ট্রপি সবচেয়ে কম থাকে কোথায়, সব থেকে বেশি থাকে কোথায়, এই রিলেটেড একটা প্রশ্ন আসে। যেহেতু এন্ট্রপির ভিতরে আছি, এটা প্রশ্ন করছে রাজশাহী বোর্ড 2021 সালে তাদের ছেলেপেলেদের, ঠিক আছে। এখন প্রশ্নটা, এন্ট্রপি সবচেয়ে বেশি থাকে কোথায়, সবচেয়ে কম থাকে কোথায়। তাহলে আমি এটা ইয়ে করব, সেটা হচ্ছে সবচেয়ে কম থাকে তোমার কঠিনে। কোথায়, কঠিনে, কঠিনে সব থেকে কম। তারপর হচ্ছে তরল, তরলের পরে তোমার হচ্ছে বাষ্প, বাষ্পর পরে হচ্ছে তোমার প্লাজমা। তাহলে এটা মনে রাখো, প্লাজমাতে এন্ট্রপি সবচেয়ে বেশি। কোথায়, প্লাজমাতে এন্ট্রপি সবথেকে বেশি, আর কঠিনে সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম কোথায় আছে ভাইয়া, কঠিনে। তাহলে এই সিরিজটা একটু মনে রাখো, এটা একটু মার্ক করে দিই, দেখো এটা একটু মনে রাখবা, শেষ। তাহলে 46, দেখো পিভি দ্রবক সমীকরণটি কোন প্রক্রিয়াকে সমর্থন করে। পিভি দ্রবক সমীকরণটি কোন প্রক্রিয়াকে সমর্থন করে। পিভি দ্রবক কখন হয় জানো, যখন তোমার তাপমাত্রা স্থির থাকে, তখন আমরা বলতে পারি পিভি হচ্ছে একটা দ্রবক, আর সেই প্রসেসটা যায় হচ্ছে তোমার সমষ্ণ প্রক্রিয়ায়। কোথায়, সমষ্ণ প্রক্রিয়ায়। তাহলে এটা শেষ। এখন 47, মহাবিশ্বের এন্ট্রপি কি হচ্ছে, এই যে বারবার বলছিলাম মহাবিশ্বের এন্ট্রপি সবসময় কি হচ্ছে, বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। দিনাজপুর বোর্ড 2019 সালে এটা আসছে, ঠিক আছে। এবার দেখো ভাইয়া 48, 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ সংকুচিত হয়ে দেখো 1/3 গুণ আয়তন লাভ করে। এখন তাপমাত্রার পরিবর্তন কত, যেখানে গামা এর মান দেওয়া রয়েছে 1.4 এবং চুয়েট 16-17 এটা আসছে। কোথায় আসছে, চুয়েট 16-17। দেখো এটা মিডিয়াম টাইপের, কেমন। তাপমাত্রা শুরুতে কত ছিল, শুরুতে ছিল 127 ডিগ্রি সেলসিয়াস, যেখানে তুমি যদি কেলভিন করো 273 এর সাথে যোগ করে দাও, 127 যোগ 273 যদি করো 400 আসে, 400 কেলভিন মেনে নিলাম। এখন বলছে যে তাপমাত্রার পরিবর্তন কত, সেটা পরে দেখব, আগে আমার টি2টা ফাইন্ড করতে হবে। তা টি2 এর মানটা কত, পরে দেখবো যে তাপমাত্রার পরিবর্তন কত হয়েছে, অর্থাৎ ডেলটি বের করব। আর এখানে তোমার কি দেওয়া আছে, যে V2 এর মানটা হইছে 1/3 × V1, অর্থাৎ এটা একটু সংকুচিত হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, এখান থেকে তুমি লিখতে পারো না যে দেখো V2/V1 সমান সমান 1/3 লিখতে পারো। এখন দেখো কোন প্রক্রিয়ায়, এটা কোন প্রক্রিয়ায়, হঠাৎ, হঠাৎ হইলে কোন প্রক্রিয়ায় যায়, ঠিক রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে টি আর ভি এর মাঝে কি সম্পর্ক, T1 V1 গামা -1, মনে আছে তো, T2 V2 গামা -1, শেষ। তাহলে এখন আমরা করব শুধুমাত্র T2 এর মানটা বের করব। T2 সমান সমান T1 ইনটু তোমার V1/V2 গামা -1। এখন মানটা বসাবো, T1 এর মান কত ভাইয়া, 400 কেলভিন, 400 গুণন V1/V2, এটা উল্টাই দাও, দেখো V1/V2 সমান সমান হচ্ছে 3। তাহলে এখানে বলবো 3, গামা হচ্ছে 1.4 -1, এবং ক্যালকুলেশন তোমরা করে দাও, আমি দাঁড়িয়ে থাকি। 400 গুণন 3
টু দি পাওয়ার 1 মাইনাস 5 মাইনাস 1, তাহলে এখানে আসে 620.738 কেলভিন। এটা হচ্ছে T2। এইবার আমার কাছে চাইছে কি পরিবর্তন চাইছে, পরিবর্তন অর্থাৎ ডেল টি সমান সমান তোমার হচ্ছে T2 মাইনাস T1, T2 মাইনাস T1, T2 কত 620.738 মাইনাস তোমার কত 400, তাহলে এখানে কত আসে, যদি তাপমাত্রার পরিবর্তন 2.738 বিয়োগ 400 যদি করো তাহলে 220.74, কত 220.738, এত কেলভিন হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে কোথায় আছে এটা 220.74 বা 73 হলে হচ্ছে এই যে সি নম্বর অপশনে। কোথায় আছে সি নম্বর অপশনে। এটা অপশনটা মানে যখন মার্ক করতে বলে এরা দেখে মার্ক করে না, ঠিক আছে, ওই হতাশে বিতে মার্ক করে দিছে। দেখো ক্যালকুলেশন যদি সব ঠিক থাকে তাহলে অ্যান্সার আমার সি 220.74 ডিগ্রি সেলসিয়াস। ও না 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 না, এটা তো কেলভিন, বাট এখানে দেখো সেলসিয়াস দাও। ও শিট, তাহলে দেখো এইগুলোকে তোমাকে পরে কি করতে হবে, কেলভিনকে তোমার সেলসিয়াসে করা লাগবে। সেলসিয়াসে করতে গেলে শুরুতে করবা, এটা দাঁড়াও, শুরুতে এইটারে তুমি প্রথমে কি করবা সেলসিয়াসে প্রকাশ করবা। 220 এর থেকে তুমি 273 বিয়োগ করে দাও, তাহলে এখানে থাকে 347.738 এত ডিগ্রি সেলসিয়াস। এখানে যদি সেলসিয়াস করে 127, তাহলে তোমার কাছে অ্যান্সার আসছে কত 347.738 বিয়োগ তোমার কাছে 127 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিয়োগ করো 347.738 বিয়োগ 127, তাও সেই একই জিনিস আসবে 220.738 ডিগ্রি সেলসিয়াস, এটাই আসবে। ঠিক আছে, যেহেতু তাপমাত্রার পার্থক্য তো ওই কেলভিন আর সেলসিয়াসে পার্থক্য থাকলে সেম আসে, ঠিক আছে। তারপরেও আমরা এইভাবে সতর্কতার সাথে বের করব। যদি সেলসিয়াসে পার্থক্য চাই তাহলে এটাকে গিয়ে সেলসিয়াসে করবা, এটাকে গিয়ে সেলসিয়াসে করবা, তারপর বিয়োগটা করবা। বুঝাতে পারলাম? ওকে। আর আমি তো আগে প্রশ্ন দেখে নিচ্ছি না, এই জন্য গড়গড় করে ফেলছিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা করব 49 এবং সত্যি শেষ। তোমাদের এটা বাসার কাজ দিছিলাম, মনে আছে? সেই কাজটা এখানে দেখো, যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ফারেনহাইট স্কেলের মান কত, এটা না, বাসার কাজ দিছিলাম ফারেনহাইট স্কেল আর তোমার হচ্ছে সেলসিয়াস স্কেলের কোন পার্টটা একই মান দেয়। তো দেখো 5 ডিগ্রি সেলসিয়াসকে তুমি ফারেনহাইটে প্রকাশ করবা। সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক এই যে C/5 equals to 5 by C/5 equals to F minus 32/9। তো এখানে আমি ফারেনহাইটের মানটা বের করব। তাহলে দেখো এখানে 9C equal to 5F minus 32 এর সাথে 5 গুণ করো, 32 গুণন 5, তাহলে কত আসে 160। এইবার দেখো সেলসিয়াসের জায়গায় মানটা বসিয়ে দাও, কত 5 সমান সমান এখানে হচ্ছে 5F minus 160, অর্থাৎ তুমি এক জায়গায় করে ফেলো যে 5F সমান সমান এর সাথে গুণ করে এই পাশে এটা যোগ করে দাও, তাহলে এখানে 9 গুণন 5 কত আসে, এই যোগ করলে 200 এত, এবং একে তুমি 5 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত আসে 41 ডিগ্রি ফারেনহাইট। কত 41 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু মনে রাখবা, প্রসেসটা মনে রাখবা। স্কেলের যে সম্পর্ক, আরেকবার স্কেলের সম্পর্কগুলো সব লিখে দিই, দেখো ভাইয়া স্মরণে রাখো যে C/5 ইকুয়ালস টু তোমার K মাইনাস 273 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু তোমার কাছে বলা হচ্ছে কত F মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এই যে এইটা একটু মনে রাখবা, এটা মনে রাখলেই হবে, তাহলে যে কোনো সম্পর্ক থেকে তুমি মান বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এটা গেল 49 এবং 50 নম্বর। দেখো আপেক্ষিক তাপ S বিশিষ্ট একটি বস্তুর সমস্ত গতিশক্তি তাপ শক্তিতে পরিবর্তন হলো হয় তার তাপমাত্রার পার্থক্য ডেল থিটা। এখন বস্তুটির গতিবেগ কত ছিল? রাজশাহী বোর্ড 2019 সালে
এটা একটা চূড়ান্ত লেভেলের ম্যাথ, আগে যে ম্যাথগুলো করে আসছি ঠিক ওই লেভেলের। দেখো প্রথমে গতিশক্তিকে ই দ্বারা প্রকাশ করে আমরা গতিশক্তি হাফ এমভি স্কোয়ারের যে ফর্মুলাটা জানতাম, যখন পুরো একদম মোট শক্তিতে পৌঁছাই তখন সেটাকে mgh তুমি লিখতে পারো। তাহলে আমরা লিখবো mgh সমান সমান, আচ্ছা যেহেতু বেগ চাইছে তাহলে গতিশক্তি দিয়েই আমরা মানে খুশি থাকবো অন্তত, ঠিক আছে, হাফ এমভি স্কোয়ার। আর কিউ এর মানটা হচ্ছে তোমার ms ডেল থিটা। তাহলে ই সমান সমান তুমি কিউ লিখতে পারো, কারণ দুটোই তোমার তাপ আর শক্তি একই জিনিস। হ্যাঁ, এখন তুমি কিউ ই এর জায়গায় লিখবা হাফ এম ভি স্কোয়ার, আর কিউ এর জায়গায় লিখবা কত, এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা। এখন আমি কিছু কাটবো, দেখো এম আর এম ক্যান্সেল আউট হয়, এম আর এম ক্যান্সেল আউট হলো, হওয়ার পরে যেটা আমি পাচ্ছি সেটা দেখো এখানে কি, তাহলে এখানে থাকে ভি স্কোয়ার সমান সমান তোমার কাছে 2s ডেল থিটা। তাহলে শুধু ভি সমান সমান কি থাকে, রুট ওভার 2s ডেল থিটা। দেখো এটা কোথায় আছে, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ফলাফল। কোথায়, এই যে প্রথমে রুট ওভার 2s ডেল থিটা। পারবা তাইলে সম্পর্ক, পারবা, ওকে থ্যাংক ইউ। তাহলে 50 শেষ, এবার আসি 51। দেখো রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির কি হয়, রুদ্ধতাপীয় প্রসারণের বেলায় গ্যাসের অন্তঃস্থ শক্তির কি হয়। দেখো অভ্যন্তরীণ শক্তি হচ্ছে, তুমি প্রথম সূত্র থেকে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ এটা দেখে আসছো, ঠিক আছে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা জিনিস স্থির থাকে, এটা তুমিও জানো আমিও জানি, কে, ডিকিউ, তাই না। তো আমরা যদি ডিকিউ কে স্থির রাখার কারণে এটা জিরো আর এটা ডিইউ আর এটা হচ্ছে ডিডাব্লিউ যদি রাখি, তো আমি ডিইউ এর মানটা দেখতে চাই, ডিইউ সমান সমান কি মাইনাস ডিডাব্লিউ। এখন একটা জিনিস দেখো ভাই, এই যে এখানে যে জিনিসটা তুমি খেয়াল করবা যে ডিউ এর মানটা কিন্তু নেগেটিভ, কি নেগেটিভ। তো নেগেটিভ আসার কারণে এখান থেকে আমরা বলবো যে অন্তঃস্থ শক্তি কি হচ্ছে, কমে যাচ্ছে, কি হচ্ছে, কমে যাচ্ছে, কারণ অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করেই তোমার কাজ সম্পাদন করতে হচ্ছে, এজন্য এটা নেগেটিভ আসে, ঠিক আছে। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি কি হবে ভাইয়া, কমে যাবে, মনে থাকবে, ঠিক আছে মনে থাকবে। তাহলে 51 শেষ, এইবার তোমার হচ্ছে 52, 54, তারপরে শেষ, ওকে। এখন আমরা 52 দেখব। আদর্শ গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না, আদর্শ গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না কোথায়, কোন প্রক্রিয়াতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না, অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে না, তার মানে অন্তঃস্থ শক্তি স্থির থাকবে, কোথায় বলো তো ভাইয়া। দেখো আমরা জানতাম ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা হচ্ছে তোমার 1 নম্বর সূত্র। এইবার 4টা প্রসেস আছে, সমষ্ণ, সমতাপীয়, রুদ্ধতাপীয়, সমআয়তনীয়, ঠিক আছে। তো এতগুলো প্রসেসের ভিতরে দেখো আদর্শ অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে না। যদি তোমার অন্তঃস্থ শক্তি স্থির রাখতে হয় তাহলে অবশ্যই তাপমাত্রাকেও তোমার স্থির রাখা লাগবে, যদি তাপমাত্রা স্থির থাকে তবেই অন্তঃস্থ শক্তি স্থির থাকবে। আর এইটা কোন প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, শুধুমাত্র সমষ্ণ প্রক্রিয়ায়। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় তোমার অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ স্থির থাকবে, ঠিক আছে। তাহলে এটা পারবা, সমষ্ণ পদ্ধতি। দেখো 53, একটি হিমায়কের শীতল বস্তুর তাপমাত্রা দেওয়া রয়েছে 250 কেলভিন, কত, 250 কেলভিন। বাহিরের গরম আবহাওয়ার তাপমাত্রা আছে 500 কেলভিন, ঠিক আছে, 500 কেলভিন। এবং এর কার্যকৃত সহগ কত, এটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছিল বাকৃতি, ঠিক আছে। তো এটা কিভাবে করব, দেখো সবার আগে শীতল তাপমাত্রা এত এবং বাইরের গরম তাপমাত্রা এত, কার্যকৃত সহগ কত। দেখো কার্যকৃত সহগের সাথে আমরা একটা সম্পর্ক করছিলাম, গ্রাহকের তাপ ডিভাইডেড বাই কৃতকাজ। এখন কৃতকাজ সমান কি লিখতে পারি, Q1 মাইনাস Q2, কি লিখতে পারি, Q1 মাইনাস Q2। আচ্ছা এখানে হচ্ছে এটা মাইনাসটা বোঝা যাবে না, তাহলে Q1 মাইনাস Q2 এভাবে দিই। দেখো W এর জায়গায় লিখতে পারি Q1 মাইনাস Q2। এখন শুধু মান বসাও, Q2 হচ্ছে তোমার গ্রাহক,
গ্রাহক কত 250, আর এটা হচ্ছে 500 মাইনাস 250 কত আসে, এখানে আসলো 1, কার্যকৃত সহগ কত 1। এইবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো এখানে কিউ দিয়ে করলেন, কারণ দেওয়া রয়েছে এখানে তাপমাত্রা, ঠিক আছে। যখন এরকম আসবে তখন ওই সিস্টেমের ধারণায় চলে যাব। সিস্টেম যদি এটা হয়, দেখো ভাইয়া এখানে যদি তুমি উৎস থেকে নাও একটা তাপমাত্রা যেটা বাহির, সেটা হচ্ছে 500, এত তুমি মনে করো এখানে দিছো, এবং সে হচ্ছে বাইরে কাজ সম্পাদন করছে, হচ্ছে মানে তোমার বাইরে কাজ না অন্তত যেটা হচ্ছে তোমার গ্রাহকে তাপমাত্রা দিয়ে দিচ্ছে, সেটা কত 250 কেলভিন। তাহলে তোমার এখানে কৃত কাজ কত হবে, সেই Q1/Q2 যেমন করতে T1/T2 এইভাবেই করবা, ঠিক আছে। তাহলে প্রসেস সেম, Q2 দিয়েই করবা, কোনো প্রবলেম না, ঠিক আছে। শুধু এই Q2 এর জায়গায় শুধু T2 আর T1 এর জায়গায় তোমার Q1 বসানো হয়েছে, ঠিক আছে। তো এটা করতে পারো, কোনো প্রবলেম না, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল। আরেকটা, এটা হলে আমাদের ম্যাথ শেষ। দেখো কিছু পরিমাণ তাপের কত অংশ কাজে রূপান্তরিত করা যাবে তা জানা যায় তাপ গতিবিদ্যার কোথা থেকে, এটা শুধুমাত্র দ্বিতীয় শক্তি থেকেই পসিবল। কোথায়, দ্বিতীয় থেকে। তাহলে এই যে কিছু বেসিক জিনিস যেগুলো সরাসরি এমসিকিউতে দিচ্ছে, এগুলো যদি তুমি জানো তাহলে সরাসরি পারবা, তো সময় বাঁচবে। সেক্ষেত্রে টাইম বাঁচানোটা গুরুত্বপূর্ণ। দেখো কতগুলো কঠিন কঠিন ম্যাথ ছিল, তাই না? এগুলো যদি তুমি সলভ করে রাখো, তোমার কাছে যদি মনে হয় আমি এটা করে আসছি, তাহলে কিন্তু তোমার মাইন্ডসেট সব মানে এমনভাবে সেট আপ থাকবে, হ্যাঁ এটা আমি করে আসছি, এটা পারবো, দেখবা ওটা দ্রুত হয়ে যাচ্ছে। আবার তোমাকে কিছু বেসিক সরাসরি দেখা যাচ্ছে সরাসরি সংজ্ঞা থেকে এমসিকিউ তুলে দিছি, একক থেকে তুলে দিছি, তো এইগুলো যখন সরাসরি কমন পাবা, তোমার ব্রেনে মানে প্রেশারটা খুব দ্রুত রিলিজ হবে যে আরে অনেকগুলো জিনিস তোমার কমন চলে আসছে, ঠিক আছে। অনেকগুলো জিনিস যেই কমন আসে তখন দেখবা কঠিন জিনিসও তুমি পেরে যাচ্ছ, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই ক্লাসটা শেষ করব একটা আয়াত পড়ে। দেখো, সব প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি, ঠিক আছে। এখানে বোঝা যাচ্ছে কোনো ত্রুটি বিচ্যুতি রাখেননি। এখন দেখো, একে সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে তাদেরকে সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে, ঠিক আছে। তাহলে এর পরবর্তী যেটা আমাদের আসবে, আমরা স্থির তড়িৎ নিয়ে আসব। তাপগতিবিদ্যার পরে আমরা স্থির তড়িৎ নিয়ে আসব। যদি তোমাদের আরো কোনো ক্লাস মানে লাগে খুবই রিসেন্টলি এবং ওটা আর্জেন্ট লাগবে এমন যদি হয়, তাহলে ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা অধ্যায়টির নাম লিখবে অবশ্যই, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।